মামাতো বোনের বিয়েতে এসে একটা ছেলের ওপরে ক্রাশ খেয়ে বসে আছে আমার দুই খালাতো বোন রিমি আর তিন্নি। এখন ওদের ক্রাশকে দেখার জন্য আমাকে টানাটানি করে নিতে এসেছে। আমি নীরা, মামাতো বোনের বিয়েতে এসেছি। গায়ের হলুদ উপলক্ষে এতক্ষণ সাজগোজ করছিলাম। হঠাৎ রিমি তিন্নি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে আমার কাছে ওদের ক্রাশের কথা বলল। ছেলেটা নাকি সেই হ্যান্ডসাম। রিমি আমাকে অনুরোধ করছে ওদের ক্রাশকে পটিয়ে রাজি করাতে, ওর সাথে প্রেম করার জন্য। ওর কথা শুনে আমি ভীষণ অবাক হলাম। আজকাল ছোট বোনেরাও বড় বোনদের অনুরোধ করে প্রেম করিয়ে দেওয়ার জন্য। যদিও আমি ওদের থেকে খুব বেশি বড় না, তবুও বড় তো। আমি ওদের উদ্দেশ্য করে বললাম, তোরা দুই বোন এক ছেলের উপরে ক্রাশ খেয়েছিস, এখন আবার বলছিস প্রেম করিয়ে দিতে। তা এক ছেলে কি দুই বোনের সাথে প্রেম করবে নাকি? রিমি আমাকে জড়িয়ে ধরে বলল, আরে নীরাপু, তিন্নি ক্রাশ খেয়েছে ঠিকই, প্রেম করতে চায় না, বাট আমি হ্যান্ডসাম বয়ের সাথে প্রেম করতে চাই। এই তোদের কি আমাকে পাগল মনে হয়? ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, অথচ একটা প্রেম করলাম না। তুই ক্লাস 10-এ পড়েই প্রেম করতে চাইছিস? বলি থাপ্পড় চিনিস? ইস নীরাপু, তুমি এমন ভাব করছো যেন তুমি কত বড়। আমার থেকে মাত্র 2 বছরের, আর তিন্নির থেকে 3.5 বছরের বড়। এটাকে বড় বোন বলে না, বলে বান্ধবী। সমবয়সী কাজিনরা বান্ধবীই হয়, বুঝেছো? ছেলেটা দেখতে সেই সুন্দর, দেখলেই মন চায় প্রেমে পড়ে যায়। নীরা এক ভ্রু একটু উপরে তুলে বলল, বুঝলাম। তবে তোদের মুখে ছেলেটার যেই রূপের প্রশংসা শুনলাম, মনে হচ্ছে তো আমিই বুঝি প্রেমে পড়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, যদি তোর সাথে প্রেম করিয়ে দিতে গিয়ে আমার সাথেই তোর ক্রাশ বয়ের প্রেম হয়ে যায়, তখন কি করবি তুই? রিমি কিছুটা চিন্তিত মুখে নীরার দিকে তাকালো, তারপর বলল, আরে ধুর, আমি আমার নীরা আপুকে খুব ভালো করেই চিনি, সে কখনোই এমন করবে না। নীরা হা হা করে হেসে দিয়ে বলল, এত বিশ্বাস ভালো না বুনু, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি নীরাপু। প্লিজ চলো ওই ছেলের কাছে নিয়ে যাই তোমাকে। না রে রিমি, আমি কোনো ছেলের কাছে গিয়ে তোর কথা বলতে পারবো না, নিজেকে ছ্যাঁচড়া মনে হয়। আরে এখানে ছ্যাঁচড়ার কি আছে? তুমি তো আর প্রেম করবে না। আমি ওদের ক্রাশের কাছে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা নেই। ওদের কথার প্যাচে ফেলে তাড়ানোর চেষ্টা করছি, কারণ জীবনে একজনের প্রেমের ডাক পিয়ন হয়ে অনেক শিক্ষা হয়েছিল। মায়ের কাছে খুব মার খেয়েছিলাম, কিন্তু রিমি তো নাছোড়বান্দা, আমাকে ওর ক্রাশকে দেখাবেই। এক প্রকার বাধ্য হয়ে রিমির সাথে গেলাম। হলুদের স্টেজের কাছাকাছি যাওয়ার পরে রিমি আঙ্গুল দিয়ে দেখালো, ওই যে নীরাপু, ওই ফর্সা ছেলেটা, আকাশি রঙের পাঞ্জাবি পরনে। নীরা ছেলেটার দিকে এক নজর তাকিয়ে বলে উঠল, সর্বনাশ করেছে, এ তো নিশান ভাইয়া। আমি তোর প্রেমের প্রস্তাব নিয়ে যেতে পারবো না। নীরার কথা শুনে রিমির চোখে মুখে খুশির আভাস দেখা গেল। সে বলল, নিশান, সুইট নেম। নীরা আপু, তুমি এই ছেলেকে আগে থেকেই চেনো? তাহলে তো কথাই নাই। আপু তাড়াতাড়ি যাও না তার কাছে প্লিজ। নীরা রিমির দিকে চোখ রাঙিয়ে বলল, আমি ওনাকে অনেক আগে থেকে চিনি। দুনিয়াতে এত পোলা থাকতে তোর ওনার দিকেই নজর গেল কেন নীরাপু? তুমি কি ওনাকে ভালোবাসো? কথাটা বলে উঠল তিন্নি। তিন্নির কথা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি ওকে কিছুটা রাগী স্বরে বললাম, ওনাকে ভালোবাসতে যাব কেন? ওনার মতো বদরাগী পোলা দুনিয়ায় 2টা নাই, সাথে আস্ত ডেভিল। জানিস উনি আমাদের মামাতো বোন লিজা আপুর একমাত্র ছোট দেবর। লিজা আপুর বিয়েতে যখন এসেছি তখন ওনাকে দেখেছি, সাথে ওনার ডেভিলগিরিও দেখেছি। তোরা তো তোদের পরীক্ষার জন্য লিজা আপুর বিয়েতে আসতে পারিসনি, তাই চিনিস না। এই নিশান ভাইয়ার কারণে মায়ের হাতে সকলের সামনে মার খেয়েছিলাম। আগে তো কখনো এই কথা তোমার কাছে শুনিনি। পুরো কাহিনীটা খুলে বলো না প্লিজ। রিমি, আমাদের কলিজার টুকরো মাইশা আপু, যার মাথায় দিনরাত প্রেমের চিন্তা ঘোরে, সে লিজা আপুর বিয়েতে এসে তোদের হ্যান্ডসাম ক্রাশ বয়, নিশান ভাইয়ার উপরে ক্রাশ খেয়েছে। তোদের মতো মাইশা আপুও আমাকে তার প্রেমের প্রস্তাব পাঠিয়েছিল। এক টুকরো কাগজে কি জানি লিখে দিয়ে দূর থেকে নিশান ভাইয়াকে দেখিয়ে বলতেছিল তাকে দিয়ে আসতে। আমি আগে পিছে কিছু না ভেবেই তার কাছে কাগজটা দিলাম। আমি ওনাকে বললাম যে আমার এক আপু আপনাকে এই চিঠি দিয়েছে। তিনি এক নজর আমাকে দেখে কাগজ পড়ে আমাকে জিজ্ঞেস করলো, তোমার মা কই? আমিও সরল মনে তাকে আমার মায়ের কাছে নিয়ে যাই।
উনি কাগজটা আমার মায়ের হাতে দিয়ে বলেন, দেখুন আন্টি, আপনার মেয়ের মাথায় এই বয়সে কী সব ঘোরে। মাকে আমি বোঝানোর ট্রাই করলাম, আমি না, চিঠিটা মাইশা আপু ওনাকে দিয়েছে। মাকে তো চিনিসই, সবার সামনে আমাকে থাপ্পড় লাগিয়ে ধমকাতে লাগলো। এরপর থেকে এই বদরাগী পোলার থেকে আমি 10 হাত দূরে থাকি। যদিও দেখতে ভালো, কিন্তু 1 নাম্বারের বদ। রিমি তিন্নিকে কাহিনী বলতে বলতেই দেখি নিশান ভাইয়া আমার দিকে এগিয়ে আসছে। তাকে দেখে আমরা 3 জনই ভয় পেয়ে গেলাম। তার নামে এতক্ষণ যেসব কথা বলছিলাম তা কি তিনি শুনে ফেললেন নাকি? আমাদের সামনে এসে একটা বাঁকা হাসি দিয়ে বললেন, নিশ্চয়ই আমাকে নিয়ে কথা বলছিলে। বেশ কিছুক্ষণ খেয়াল করে দেখলাম আমার দিকেই 3 জন হাঁ করে তাকিয়েছিল। নীরা মুখ ভেঙচে উত্তর দিল, আপনি কোথাকার কোন সেলিব্রিটি যে আপনার দিকে তাকিয়ে থাকবো? আমরা স্টেজটা দেখছিলাম। নিশান মুচকি হাসি হাসলো। নীরার সাথে তর্কে জড়ালো না, অথচ নিশান অনেক যাবৎ খেয়াল করে দেখছে নীরা আর ওর সাথেরগুলো ওকেই দেখছিল। নিশান গলাটা কেশে বলে উঠল, ভাবি ফোন দিয়েছিল, বলেছে আমার আশেপাশে কোনো সুন্দরী রমণী থাকলে তার কাছে পাঠাতে। তো আমার চোখের সামনে তোমরাই আছো, তাই তোমাদেরই বললাম। কী কারণে লিজা আপু যেতে বলেছে? নীরা গায়ের হলুদের বউকে চন্দিনা ধরে স্টেজে আনার জন্য, সাথে ভিডিও প্লাস 1 গাদা ছবি তোলার জন্য। ওহ আচ্ছা, আমরা বউয়ের চান্দিনা ধরার উদ্দেশ্য হাঁটা দিলাম। রিমি তিন্নি কিছুটা এগিয়ে আর আমি ওদের থেকে একটু পেছনে। হঠাৎ পেছন থেকে কে যেন আমার হাতটা টেনে ধরলো। তাকিয়ে দেখি নিশান ভাইয়া। আমি ওনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তিনি বললেন, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। এতটা সুন্দর লাগছে যে ভাষায় বর্ণনা করতে পারবো না। ওনার মতো মানুষের মুখে আমার সৌন্দর্যের প্রশংসা শুনে আমি অবাক হয়ে গেলাম। তাকে কিছু বলবো এমন সময় দেখি মা আসছে। তাড়াতাড়ি করে সেখান থেকে চলে এলাম। এর আগে নিশান ভাইয়ার কারণে কত কাহিনী হয়েছে, এখন আবার ওনার সাথে দেখলে ঝামেলা হতে পারে। মা কাছাকাছি আসতেই মা আমাদের বলল, তোরা 3 জন এখানে কি করছিলি? ওখানে সবাই ভিডিও করছে, লিজা তোদের খুঁজছে, মিমকে স্টেজে আনবে, তোরা চান্দিনা ধরবি সেই জন্য। তাড়াতাড়ি যা। মা, সেখানেই যাচ্ছিলাম। মা চলে যেতেই রিমি তিন্নি আমাকে ঘিরে ধরল। দুজনের এক প্রশ্ন, নীরা আপু, নিশান ভাইয়া তোমাকে কি বলছিল তোমার হাত ধরে? তোমাকে কি সে পছন্দ করে? ওদের কথা শুনে আমার মেজাজটা বেশ খারাপ হলো। ওদেরকে বললাম তার আগামী শুক্রবার বিয়ে, আমার হাত ধরে তিনি বিয়ের দাওয়াত দিচ্ছিল। আমার সাথে তোরাও যাবি তার বিয়ে খেতে। আহ নীরাপু, মজা করো না, বলো না কি বলেছে। তুমি তার কাছে আমার কথাটা বলেছ? শোন রিমি, বড় বোন হিসেবে তোকে একটা ভালো উপদেশ দেই। নিশান ভাইয়ার কথা বাদ দে। তুই তার যেই রূপ দেখে পাগল হচ্ছিস, সেই রূপ দেখে বহু মেয়ে তার উপরে ক্রাশ খেয়েছে। আর বহু ক্রাশ খাওয়া ছেলেদের 1000টা গার্লফ্রেন্ড থাকে। এদের ক্যারেক্টারে প্রবলেম থাকতে পারে। তাই বলছি কি, আমার কথা শুনে রিমি কেমন জানি ক্ষেপে গেল। সে কিছুটা চেঁচিয়ে বলে উঠল, সব ছেলেরা এক রকম হয় না নীরাপু। আমার ক্রাশকে নিয়ে আর একটাও বাজে কথা শুনতে চাই না। তোমার সাথে আমার কোনো কথা নেই, আমি গেলাম। বলে রিমি তেজ দেখিয়ে তিন্নিকে সাথে নিয়ে চলে গেল। আমি আটকাতে চেয়েও পারলাম না। গায়ের হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে রাত 2টো বাজলো। অনেক হই হুল্লোড় করেছি, তবে পুরো হলুদের অনুষ্ঠান জুড়ে একটা জিনিস খেয়াল করেছি। সেটা হচ্ছে নিশান ভাইয়ার দিকে যতবার তাকিয়েছি ততবারই দেখেছি তিনি আমার দিকেই তাকিয়েছিলেন। ব্যাপারটাতে আমার বেশ অস্বস্তি লেগেছে। বিয়ের দিন সকালে বড়রা সবাই মিমাপুকে হলুদ লাগিয়ে গোসল করাচ্ছিল, আর ছোটরা মানে আমাদের বয়সী সবাই রং খেলা কাদা ছোড়াছুড়ির প্রস্তুতি নিচ্ছিল। আমার রং খেলার ইচ্ছা ছিল না, তাই উঠানের পাশে বড় দিঘির পাড়ে পানিতে পা ভিজিয়ে বসে রইলাম। বলা যায় রং খেলা কাদা ছোড়াছুড়ির হাত থেকে লুকিয়ে রইলাম, কারণ দিঘির এপাশটায় কেউ তেমন আসে না। মনের সুখে বসে বসে গান গাইছিলাম, 7 সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথা রাজকুমার হয়ে, আমায় তুমি ভালোবাসতে যদি। বেশ জোরে জোরে গান গাইছিলাম। হঠাৎ কে যেন বলে উঠল, ভালোবাসার জন্য একেবারে রূপকথা রাজকুমারকেই লাগবে? সাধারণ মানুষ কি ভালোবাসতে জানে না? না, জানে না। পিছনে তাকিয়ে দেখি নিশান ভাইয়া। তার কথা শুনে ভীষণ লজ্জা পেয়ে গান গাওয়া বন্ধ করে দিলাম।
কে জানে সে এই সময় এখানে আসবে। আমার গান গাওয়ার মুডটাই নষ্ট করে দিল। আরে গান গাওয়া বন্ধ করলে কেন? গানের গলা তো ভারী চমৎকার। আমি কোনো উত্তর দিলাম না। উনি আবারও বলে উঠলেন, এখন এখানে বসে আছো? ওইদিকে তো সকলে রং খেলছে, কাদা ছোড়াছুড়ি করছে। আমি খেলবো না। এর আগের বার কাদা মাখিয়ে আমার অবস্থা নাজেহাল ছিল, তাই এখানে বসে আছি। আপনি রং খেলছেন না কেন? আমিও খেলতে গিয়েছিলাম, গিয়ে দেখি তুমি নেই, তাই তোমাকে খুঁজতে এখানে চলে এলাম। তোমার মতো সুন্দরী একখানা বেয়ান থাকতে একা একা কি রং খেলা কাদা ছোড়াছুড়ি করা জমে? বলে উনি একটা বাঁকা হাসি দিলেন। নিশানের কথা শুনে নীরা ওর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে? নিশান হাত দিয়ে শীষ বাজাতেই দিঘির পাড়ের গাছগুলোর পেছন থেকে লুকিয়ে থাকা বাড়ির সব রং খেলা পাবলিকগুলো বেরিয়ে এলো। ওদের এক একজনকে বানরের সাথে তুলনা করলেও কম হবে। কালি, রং, কাদা সব মেখে ভূত সেজে আছে। ওদের দেখে আমি দৌড় দিয়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু তার আগেই নিশান ভাইয়ার রঙে ভরা বালতি আমার উপরে ঢেলে দিল। এরপর অন্য বালতিতে থাকা কাদা পানিও গায়ে ঢেলে দিল। আমার এত সুন্দর স্ট্রেট করা চুল থেকে কিভাবে কাদা পরিষ্কার করব, ভাবতেই মেজাজটা যা খারাপ হলো তা বলার বাইরে। সব থেকে বেশি রাগ হলো নিশান ভাইয়ার ওপরে। এজন্যই বলে দুষ্টু লোকের মিষ্টি কথায় ভুলতে নেই। ওনার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে, তবে আমিও কম না। নিশান ভাইয়াকে শরীরের শক্তি দিয়ে ধাক্কা মারলাম দিঘির পানিতে। বেচারা নিজেকে বাঁচাতে চেয়েও পারল না, সিঁড়িতে আছাড় খেয়ে পানিতে গিয়ে পড়ল। তার পানিতে পড়া দেখে আমি রাক্ষসীদের মতো হাহা করে হেসে দিলাম, কিন্তু আমার হাসাটা খুব বেশি স্থায়ী হলো না। তার আগেই পিছন থেকে কেউ একজন আমাকেও ধাক্কা দিল। ফলস্বরূপ আমিও গিয়ে পানিতে পড়লাম। সাঁতার পারি না, তাই দিঘির পানি খেয়ে উঠলাম। মিমাপুর বিয়েতে একটা লাল খয়েরি গাউন পরলাম, সাথে গোল্ডেন হিজাব বাঁধলাম। চুল থেকে ভালোভাবে কাদা পরিষ্কার করতে পারিনি, তাই চুল খুলিনি। রিমি তিন্নির সাথে গতকালের ঘটনার পর থেকে আমার সাথে নেই। এখন আমার সঙ্গী বলতে মাইশা আপু, কিন্তু সে কি আর ফ্রি মানুষ যে আমার সাথে কথা বলবেন? তার যে বয়ফ্রেন্ডের সাথে বলার জন্য কত কথা পেটে জমানো আছে সেটা একমাত্র তিনিই জানেন। সারাদিন এটা ওটা করে করে নিজের মতো কাটালাম। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর মিমাপুকে বিদায় দেওয়া হলো। মেয়েকে বিদায় দেওয়ার সময় বাড়ির সকলে কান্নাকাটি করছিল। তা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল। মেয়ে নতুন জীবন শুরু করতে যাচ্ছে, এখানে কান্নার কি আছে? বিদায় দিবে হাসি মুখে। নিশান ভাইয়ার আম্মু আব্বু আজকে এসেছেন। তার বাবার কাজের জন্য হলুদে আসতে পারেননি, তাই বিয়েতে এসেছেন। তার মা অসুস্থ, তার যত্ন আত্তি করতে আমার মা আমাকে নিয়োগ করেছেন। প্রচণ্ড গরম পড়েছে, তাই আন্টিকে শরবত বানিয়ে খাওয়ালাম। তার মাথা ব্যথা করছিল, তাই হালকা মালিশ করে দিলাম। আন্টি যথেষ্ট ভালো মানুষ, তার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। কথায় কথায় তিনি বলে উঠলেন, সত্যিই তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে, খুব সহজেই মানুষের সাথে মিশতে পারো। তার কথা শুনে আমি মুচকি হাসি দিলাম। তিনি আবারও বলে উঠলেন, ইস, তোমার মতো একটা মিষ্টি মেয়ে যদি আমার নিশানের বউ হতো। তো মা, তুমি কোন ক্লাসে পড়ো? আন্টির কথা শুনে আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম। উনি কি আমাকে ওনার বজ্জাত বদরাগী পোলার বউ বানানোর পরিকল্পনা করছেন নাকি? না, এখানে থাকা আর উচিত হবে না। যাদের বড় ছেলে আছে সেই আন্টিদের সাথে কথা বলাই যাবে না। দেখা যাবে বাবা মায়ের কাছে আবার বিয়ের প্রস্তাব পাঠাবে। মনে মনে, শোনা যায় না এমন গলায়। নীরা বলল, আন্টি আমি অনেক ছোট মানুষ, আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। নিশানের মা আরও কিছু বলতে চাইছিলেন, তার আগেই নীরা বাইরে একটু কাজ আছে বলে সেখান থেকে চলে গেল। রাত 11টা বেজে গেছে। নিশান ভাই আর মায়ের ভয়ে রুমে আর যায়নি। আমার মায়ের কোনো খবর নেই, খুবই ব্যস্ত মানুষ তিনি। নিজের আদরের ছোট ভাইজির বিয়ে বলে কথা, বিয়েতে কি কি উঠেছে সেগুলো মামা খালামণিদের সাথে দেখছেন। অন্য সময় হলে আমার খবর রাখতে আরও 5 জন লোক নিয়োগ করত। রিমি তিন্নি আমার সাথে নেই, ওদের ক্রাশকে আমি পচিয়েছি, তাই আমার সাথে ঝগড়া করে আমার সঙ্গ ত্যাগ করেছে। মাইশা আপুও বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে ছাদে চলে গেছে। ইন্টারনেট কানেকশনও খুব লো, তাই এই গভীর রাতে বাইরে বসে বসে বোর হওয়া আর মশার কামড় খাওয়া ছাড়া আপাতত কোনো কাজ নেই। এখন আমার সঙ্গী বলতে ক্লাস 4-এ পড়া এক ভাগ্নি আর 2-তে পড়া এক খালাতো ভাই। বাড়ির পাশেই মেলা বসেছিল ঈদ উপলক্ষে। ঈদ গেলেও মেলা শেষ হয়নি। বাড়ি থেকে তাকালেই মেলা দেখা যাচ্ছে।
মাঝখানে শুধু একটা বড় দিঘি। হঠাৎ আমার মনে হলো এখানে বসে বসে মশার কামড় খাওয়ার চাইতে মেলায় ঘুরে আসা অনেক ভালো। বিয়েবাড়ি, তাই সব জায়গায় মানুষের সমাগম, সাথে আলোকিত চারপাশ। ভয় কি আমাদের? বেশি কিছু না ভেবেই আমার সাথে দুটোকে বললাম, কিরে ইকরা আর নাট বল্টু, মেলায় যাবি নাকি? কিছু কিনে দিতে পারবো না, শুধু ঘুরবো আর চিংড়ির মাথা ভাজা কিনে আনবো, তোদের সেখান থেকে ভাগ দিব। হ্যাঁ হ্যাঁ যাবো আপু, কিছু কিনে দিতে হবে না, বল্টু নাচতে নাচতে কথাগুলো বলল। আমি বললাম চল তাহলে, কিন্তু এর মাঝেই ইকরা আপত্তি জানালো। এখন তো রাত হয়ে গেছে, রাতে মেলায় একা একা গেলে মা খুব বকবে। ওর কথা শুনে আমি বেশ রাগ হলো। রাগী সুরেই বললাম, বড়দের মতো একদম পাকনামি মার্কা কথা বলবি না। একা কই, আমরা তো 3 জন আছি, তাছাড়া আমি তোর খালামণি, তাছাড়া আমি কলেজে পড়ি। এখনও কি আমাকে তোর খুকি মনে হয়? না, আসলে মা যদি বকে। তোর মা জানলে তো বকবে। এখন চল। মনের সুখে আমরা মেলায় যাওয়ার জন্য রওনা হলাম। উঠান থেকে মেলা দেখা গেলেও রাস্তা দিয়ে যেতে হলে অনেকখানি রাস্তা পেরোতে হয়। মনের ভিতর একটু ভয় উকিঝুঁকি দেখা দিল। তবে অর্ধেক রাস্তায় যখন এসে পড়েছি তখন আর বাড়ি ফিরে যাওয়ার প্রশ্নই আসে না। 3 জনে মেলায় ঘুরলাম, ভালোই লাগলো। এক পাশে লটারির খেলা চলছে। লটারির টিকিট 10 টাকা। একটা বল হাতে নিয়ে অপর প্রান্তের বোতলগুলোর একটাতে লাগাতে পারলে গিফট পাওয়া যায়। আমারও খেলতে খুব ইচ্ছে করলো, কিন্তু সেখানে অনেক ছেলেদের ভিড়। সেখান থেকে চলে আসার সময় হঠাৎ চোখে পড়ল রিমি তিন্নিদের ক্রাশ মানে নিশান ভাইয়ার ওপর। এখানেও এই বজ্জাতের হাড্ডিটা আমার দিকে কেমন রাগী চোখে তাকিয়ে আছে। যেখানেই যাই মোট কথা সেখানে এই বজ্জাতটার সাথেই দেখা হয়, আর মাঝখান দিয়ে বিশাল বড় ঝামেলার সৃষ্টি হয়। নিশান ভাইয়ার সাথে তানভারিও আছে। তানভীরকে মাঝে মাঝে আমার মনে হয় নিশান ভাইয়ার খাস চামচা। যেখানেই নিশান ভাইয়া সেখানেই তানভীর। আবার নিশান ভাইয়াকে নিয়ে কিছু বললে তানভীর তেড়ে আসে। যাই হোক, নিশান ভাইয়াকে দেখে সেখান থেকে চলে আসলাম। কোনো ঝামেলা করতে চাই না। এখন মূল টার্গেট হচ্ছে চিংড়ির মাথা ভাজা কিনে তাড়াতাড়ি বাসায় ফিরে যাওয়া। মা যদি জানে এত রাতে আমি মেলায় এসেছি তাহলে পিটিয়ে আমার শরীরের চামড়া তুলে ফেলবে। চিংড়ি মাছের দোকানে যাব তার আগেই একদল ছেলে সেখানে মারামারি লেগে গেল। সেই মারামারি দেখার জন্য আরও ছেলের ভিড় জমে গেল। সব ছেলেদের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, সাথে পিচ্চু দুটি নেই। শরীরে কেমন জানি অজানা ভয়ের শিহরণ বয়ে গেল। কোনো মতে ছেলেদের ভিড় ঠেলে ঠুলে বের হয়ে এক কোণায় চলে এলাম। এর মাঝে 4-5টা ছেলে আমাকে টেনে একটা অন্ধকার ভাঙা দোকানের দিকে নিয়ে যাচ্ছে। অতিরিক্ত ভয়ে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ওদিকে কেউ দুপক্ষের মারামারি দেখতে ব্যস্ত, আবার কেউ থামাতে ব্যস্ত। আমাকে যে ছেলেগুলো নিয়ে যাচ্ছে কেউই কিছু বলছে না। আমিও যে চিৎকার লোকজনের কাছে সাহায্য চাইব সেইটুকু গলার স্বরও আসছে না। হঠাৎ করে কেউ আমার হাত টেনে ধরলো। পিছনে তাকিয়ে দেখি নিশান ভাইয়া, তানভীর। তাদের দেখে আমার মধ্যে প্রাণ ফিরে এলো। নিশান ভাইয়া আর তানভীর কয়েকটা কিল ঘুষি দিতেই সবগুলো দৌড়ে পালালো। নিশান ভাইয়ার চোখে আমি স্পষ্ট রাগ দেখতে পাচ্ছি। তার চোখ দেখে আমি বুঝতে পারছি তিনি বলতে চাইছেন এত রাতে আমি এখানে কেন, কিংবা ওদের সাথেই বা আমি কোথায় যাচ্ছি। আমি ঢোক গিলে আমতা আমতা করে উত্তর দিলাম, আমি কোথাও যাচ্ছিলাম না, ওরাই আমাকে ওই অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছিল। আমি আর কিছুই বলতে পারলাম না। তার আগেই নিশান ভাইয়া আমাকে কষে একটা থাপ্পড় মারলেন। মৌমাছির চাকের মতো আমাদেরও দুজনের পাশে লোকজন ঘিরে ধরেছে। কিছু কিছু উৎসাহী জনতা পাশ থেকে কিছু বলছিল, কিন্তু সেই কথাগুলো আমার কান পর্যন্ত পৌঁছালো না, কারণ এতগুলো মানুষের সামনে থাপ্পড় খেয়ে মান সম্মান খুইয়ে আমার মাথা হ্যাং হয়ে গেছে। থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার জিদ চাপলো আমার মনে, কিন্তু পাল্টা থাপ্পড়ও তো মারতে পারবো না। রাগে তার হাতে থাকা ফোনটাকে টেনে নিয়ে মাটিতে আছাড় মারলাম। মনে হয় না আর ফোনটা জীবিত অবস্থায় আছে। আর একটা থাপ্পড় খাওয়ার আগেই ওনার রাগী মুখের দিকে তাকিয়ে নাক ফুলিয়ে সামনের দিকে হাঁটা দিলাম। কিছু দূর এগোনোর পরে পড়লাম বিশাল বিপদে। পিছনে তাকিয়ে দেখি তানভীর আর নিশান ভাইয়াও আসছে। এই বিপদ থেকে এখন একমাত্র নিশান ভাই পারে উদ্ধার করতে। কে জানে বজ্জাত লোকটা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে নাকি ফোন ভাঙার প্রতিশোধ নেবে। আমি ওনার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। নীরার চোখের ভাষা স্পষ্ট বলে দিচ্ছে, এখন মা মামাদের হাত থেকে আমাকে বাঁচান। তারা সত্যিটা জানতে পারলে আমাকে খুন করে ফেলবে।
নিশান নীরার করুণ দৃষ্টি উপেক্ষা করে বাঁকা হাসি হাসল। নীরার মা সালেহা বেগম এগিয়ে এসে রাগী গলায় নীরাকে জিজ্ঞেস করলো, এত রাতে একা একা মেলায় এসেছিস কেন? যদি একটা অঘটন ঘটে যেত? মা, আমি একা আসিনি, নিশান ভাইয়া, তানভীর, বল্টু, ইকরাকে সাথে নিয়ে এসেছি। নীরার কথা শেষ হতেই নিশান বলে উঠল, মিথ্যা কথা আন্টি, নীরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। ওরা তিনজন একাই মেলায় এসেছে, আমাদের সাথে না। আর ওদের লিডার হচ্ছে আপনার সুন্দরী মেয়ে। জানেন কি হয়েছে আন্টি? হ্যাঁ, আমি জানি। না আন্টি, আপনি কিছুই জানেন না। মেলায় মারামারি লাগার পরে বল্টু, ইকরা নীরাকে ফেলেই পালায়। মেবি বাড়ি চলে গিয়ে আপনাদের খবর দিয়েছে। এদিকে আপনার সাহসী সুন্দরী কন্যাকে 4-5টা ছেলে টেনে ওইদিকে ভাঙা অন্ধকার দোকানের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। ভাগ্যিস মেলা ঘুরতে এসেছিলাম, তখন নীরার দিকে চোখ পড়ল। এরপর বাকি কথা শোনার আগেই নীরার মা নীরার চুলের মুঠি ধরে গালের মধ্যে এলো পাতারি কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। রাগী স্বরে বলে ওঠেন, তুই কি বড় হোসনি নীরা? কিছু কি বুঝিস না? আজ যদি কোনো অঘটন ঘটে যেত, তোর বাপের কাছে কি জবাব দিতাম? এত শাসন আর চোখে চোখে রাখার পরও রাত বিরেতে মেলা ঘোরা তোর বের করছি। বাড়ি চল আজ, পিটিয়ে যদি তোর লাশ না ফেলি তবে আমিও সালেহা না। কলিজাটা এত বড় তোর? নীরার মামা নীরার মাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু নীরার মা কি আর থামে? সারা রাস্তা ধরে বকতে বকতে নীরাকে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি আসার পরে সবাই সালেহা বেগমের কাছে ঘটনা জানতে চাইলে সবাইকে ঘটনা বলার সময় 2-4টা থাপ্পড় খায় নীরা। নীরাকে মায়ের হাতে মার খেতে দেখে ওর কাজিনগুলো ফাজিলের মতো দাঁত বের করে হাসতে থাকে। কাজিনদের সামনে মার খেয়ে নীরা ভীষণ অপমানিত বোধ করে। কোনো রকমে কান্না চেপে দৌড়ে রুম থেকে বেরিয়ে ছাদে চলে যায় নীরা। ছাদে গিয়ে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ কাঁদে নীরা। নীরা তো নিশানের উপর সেই রেগে আছে। মনে মনে ভাবছে, ব্যাটাকে একবার একা পাই, তারপর নীরা কী জিনিস হাড়ে হাড়ে টের পাবে। নীরার কান্না দেখে একজনের মনে খুব আঘাত লাগে। সেই একজন হচ্ছে নিশান। নীরা যখন কাঁদতে কাঁদতে ছাদে আসছিল, তখন নিশানও ওর পেছন পেছন আসে। নিজেকে অনেক বড় অপরাধী মনে হয় নিশানের। কিছুক্ষণ কাঁদার পরে নীরা ওর বাবাকে ফোন দেয়। ফোন দেওয়ার সাথে সাথে ওপাশ থেকে কলটা রিসিভ করে নীরার বাবা। হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করেন, কিরে নীরা, এত রাতে কল দিয়েছিস? কোনো সমস্যা হয়েছে? না আব্বু, কোনো সমস্যা হয়নি। তুমি ঘুমিয়ে পড়েছো? এই মাত্রই শুয়ে পড়তাম। তা তুই কাঁদছিস কেন? বাবার কথা শুনে নীরা হাউ মাউ করে কেঁদে দিয়ে বলে, বাবা, আজকে বিয়ের দাওয়াত খেয়ে তোমার সাথে চলে গেলেই ভালো হতো। একটু মেলায় গিয়েছিলাম বলে আম্মু আজকে আমার সব কাজিনদের সামনে আমাকে বকাঝকা করেছে, মেরেছে। আমি কি বড় হইনি আব্বু, বলো? সবার সামনে আমার অনেক লজ্জা লাগছে। তুমি কালকেই আমাকে নিতে আসবা। থাক আম্মু, কেঁদো না। আমি কালকে সকালেই তোমাকে নিতে আসবো, আর তোমার আম্মুকেও। আচ্ছা, রাখছি তাহলে, ভালো থেকো। নীরা খুব ভালো করে জানে তার আব্বু কালকে তাকে নিতে আসবে না। তাকে মনে সান্ত্বনা দিয়েছে। তবুও মন খারাপের সময়ে সান্ত্বনাটুকুই অনেক কিছু। নীরা চোখ মুছে পিছনে ঘুরে দেখে নিশান দাঁড়িয়ে। নিশানকে দেখে নীরার মেজাজ আরও খারাপ হয়ে যায়। এ কি, আপনি এখানে কি করছেন? সরি নীরা, আই অ্যাম রিয়ালি সরি। নীরা ক্ষিপ্ত কণ্ঠে উত্তর দেয়। সরি? কিসের সরি? মেলায় সবার সামনে আমাকে আপনি থাপ্পড় মেরেছেন, আবার মাকে সব সত্যি কাহিনী বলে ভালো সেজে এখন এখানে ঢং করে সরি বলতে এসেছেন। ফালতু লোক কোথাকার। হ্যাঁ, আমি জানি আমি কাজটা ভালো করিনি। তোমাকে মেলায় থাপ্পড় মারাটার জন্য সরি। আর তোমার ভালোর জন্যই তোমার মাকে বলে দিয়েছি। তবে ভাবিনি আন্টি সবার সামনে এমন করবে। মাকে যেন আপনি নতুন চিনলেন। 1.5 বছর আগে লিজা আপুর বিয়েতেও আপনি সেম কাজটা করেছিলেন। চিঠি দিয়েছিলেন মাইশা আপু, আর আপনি মাকে বলে দিয়ে মার খাইয়েছিলেন আমাকে। তা মায়ের সামনে ভালো মানুষ সেজে আপনার 2 পয়সা লাভ হয়েছিল? না, কোনো লাভ হয় নাই। তবে মেয়েদের অতি সাহস থাকা ভালো না। আজকে মেলায় যদি তোমার সাথে একটা দুর্ঘটনা হতো তখন কি হতো? আন্টিকে বলেছি যাতে উনি তোমাকে শাসন করে, আর ভবিষ্যতে যাতে তুমি অতিরিক্ত সাহস দেখিয়ে কিছু না করো। পরপর 2বার আন্টিকে ঘটনাগুলো জানানোর কারণ এগুলোই। যাই হোক, রাগ দেখিয়ে যে ম্যাডাম আপনি আপনার ফোন আছাড় দিয়ে ভাঙলেন, তার কি হবে? ফোন আছাড় দিয়েছি, আপনার কপাল ভালো আপনাকেই তুলে আছাড় দিইনি, বলে নীরা এক মুহূর্তও দেরি না করে ছাদ থেকে নেমে গেল।
নীরা চলে যেতেই ওর দিকে নিশান একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে বলল, রাগলে কিন্তু ম্যাডাম আপনাকে সেই লাগে। খুব শীঘ্রই আমি আপনাকে আমার মনের কথা জানাবো। আজকে মিমের বৌভাত, তাই নীরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। নীরা ঘুম থেকে উঠেই দেখে ওর বাবা চলে এসেছে। ওর বাবা যে সত্যিই চলে আসবে তা কখনোই ভাবেনি। বাবাকে বাড়িতে যাওয়ার কথা বললে ওর বাবা কোনো উত্তর দেয় না। রিমি নীরার কাছে সকাল সকালই মিলতে এসেছে। নীরাকে পাগল বানিয়ে ফেলেছে নিশানের কাছে ওর ব্যাপারটা বলার জন্য। নীরার সাফ কথা, ও নিশানকে কিছু বলতে পারবে না, আর নতুন করে অপমানিত হতেও চায় না। কিন্তু রিমি তো নাছোড়বান্দা, মুখ দিয়ে একটা কিছু বের হলে সেটা না করা অবধি ভাঙা রেডিওর মতো কানের কাছে বাজতেই থাকে। ওদিকে ফোনটাও খুঁজে পাচ্ছি না। মেজাজটা পুরো খিটখিটে হয়ে আছে, অথচ কিছুক্ষণ আগেই ফোনটা ওয়ার্ড্রোপের উপরে রেখেছিলাম। নিশ্চিত আমার ছোট বোন মীরাই নিয়েছে। ওকে পেলে মাথায় 4টা গাঁটটা মারবো। রিমির কথা রাখতে আমি নিশান ভাইয়াকে খোঁজা শুরু করলাম। খুঁজতে খুঁজতে তাকে খুঁজে পেলাম দিঘির পাড়ে। রিমির মনের কথাগুলো তাকে জানানোর জন্য তার পাশে বসলাম। বসার পরে তার হাতের দিকে খেয়াল করতেই দেখলাম আমার ফোনটা। আমার গ্যালারির ছবি দেখছেন। ব্যাপারটাতে আমার বেশ রাগ হলো। আমি বাজ পাখির মতো ছো মেরে ফোনটা নিয়ে নিলাম। তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললাম, আপনি সেই ফোন চোর। এদিকে মনে মনে মীরাকে ইচ্ছা মতো বকে ভেবেও রেখেছি ও আসলে ওকে উদুম কেলানি দিব। আর আপনি আমার ফোন ধরেছেন কেন? আর ফোনের লক পাসওয়ার্ডই বা জানলেন কিভাবে? আপনি কি আর এই জীবনে আমার পিছু ছাড়বেন না নাকি? বলা নেই কওয়া নেই আমার ফোন চালাচ্ছেন। আপনার সাহস তো কম না? একদমে কথাগুলো বলল নীরা। নিশান মুচকি হাসি দিয়ে বলল, একসঙ্গে এত প্রশ্ন করলে উত্তর দিব কিভাবে? একটা একটা করে উত্তর দেই। প্রথমত, আমি তোমার ফোন চুরি করিনি, তানভীরকে দিয়ে আনিয়েছি। তাছাড়া চুরি করলে ফোন বন্ধ থাকতো। আর যেহেতু তুমি আছাড় দিয়ে ফোন ভাঙছো, তাই তোমার ফোন ধরেছি। এতে সাহসের কিছুই নাই। আর গায়ের হলুদের দিন তোমার ফোনের লক খুলতে দেখেছি। তোমার পাসওয়ার্ড প্যাটার্ন এল, এত সহজ পাসওয়ার্ড দিলে চোরও খুলতে পারবে। দ্বিতীয়ত, তুমি যদি বলো তবে সারা জীবন তোমার পিছু পড়ে থাকতে পারি। বিরক্তিকর। তানভীরটা হয়েছে আপনার খাস চামচা। যেমন গুরু তার তেমনই শিষ্য। অন্যের পার্সোনাল জিনিস না বলে ধরেন। এসব আমি মোটেও পছন্দ করি না। নেক্সট টাইম আমার কিছু হাত দিলে হাত কেটে রেখে দিব। বলেই নীরা চলে যেতে নিলেই নিশান বলল, বাহ নীরা, ঝগড়া করতে তো তুমি বেশ এক্সপার্ট। আর আপনি যে মারামারিতে এক্সপার্ট। মেয়েদের ঠাস ঠুস চর মেরে বসেন, সেটা আমার মতো ভোলা ভালা মেয়েকে চর দিয়েছেন। শুনছেন, আপনার এই বদরাগের কারণে একদিন আপনার বউ ভাগবে। আমি মোটেও বদরাগী না। সেদিন তোমার দোষেই থাপ্পড় খেয়েছিলে। একা একা মেলায় গিয়েছিলে বলে খুব রাগ হয়েছিল। আর বউ ভেগে যাওয়ার কথা বলছো? বউকে এত ভালোবাসবো যে বউ আমাকে চোখে হারাবে। হয়েছে, বিয়ের আগেই বউ পাগলা হয়ে বসে আছেন। তা তুমি কি কিছু বলতে এসেছিলে নীরা? হ্যাঁ এসেছিলাম, কিন্তু এখন আপনার সাথে কথা বলার মুড নাই। আপনার কর্মকাণ্ডে বেশ রাগ লাগছে। আবার গতকালের থাপ্পড়ের কথা মনে গেল। সুন্দরী মেয়েদের এত রাগ দেখাতে নেই, জানো না? রাগলে তাদের ভয়ঙ্কর সুন্দরী লাগে। তা যেই কথা বলতে এসেছো বলে যাও। রিমির কথা ভেবে নীরা নিজেকে শান্ত করলো। তারপর নিশানকে জিজ্ঞেস করলো, আপনি জানলেন কিভাবে আপনাকে কিছু বলতে এসেছিলাম? এই তো, আমাকে দেখলে সবসময় দূরে দূরে থাকো, আর এখন এসে আমার পাশে বসলে। হ্যাঁ, কিছু কথা বলতে এসেছি। কয়েকটা কথা জিজ্ঞেস করব, সোজাসুজি উত্তর দিবেন। যদিও জিজ্ঞেস করতে লজ্জা লাগছে, তবুও আজাইরা উত্তর দিলে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ফেলবো, আগেই বলে দিলাম। নিশান হাহা করে হেসে দিয়ে বলল, আচ্ছা বলো, আপনার মনের মানুষ আছে? কিংবা আপনি কাউকে ভালোবাসেন? নীরার কথা শুনে নিশান মনে মনে হাসলো। যাকে সে ভালোবাসে সেই যখন কথা বলে তখন কি উত্তর করা উচিত? তাহলে কি নীরা ওকে পছন্দ করে? মনের মানুষ বলতে একটা মেয়েকে আমি 1.5 বছর আগে একটা বিয়েতে এসে একটা মেয়েকে খুব ভালো লেগে যায়। এরপরে কিছুদিন আগে তার সাথে আবার দেখা হয়েছে। সে আমাকে পছন্দ করে কিনা জানি না, শুধু আমাকে দেখলেই পালানোর চেষ্টা করে। আমি তাকে খুব ভালোবাসি। বলা যায় একপাক্ষিক ভালোবাসা। নিশান ভাইয়া, ভালোবাসি সে বাসে না এত পেঁচিয়ে বললে হবে না। সহজ কথায় বলেন, আপনি কি সিঙ্গেল নাকি রিলেশনশিপে আছেন? আমি সিঙ্গেল। গুড, রাস্তা তাহলে ক্লিয়ার। প্রেম করতে চান? নীরার কথা শুনে নিশান খুশিতে আটখানা।
বেশ চিৎকার দিয়েই বলে উঠল, আই কান্ট বিলিভ দিস, আমি যাকে ভালোবাসি সেই আমাকে প্রপোজ করছে। তার মানে তুমিও আমাকে ভালোবাসতে? গ্রেট। নিশান ভাইয়ের কথা শুনে আমি মাথা হ্যাং হয়ে গেছে। তার মানে তার একপাক্ষিক ভালোবাসার মানুষটা আমি? এটা কি বলছেন উনি? উনি তো আমাকে দেখতেই পারেন না, ওনার মাথাটা খারাপ হয়নি তো? আমার ভাবনার ছেদ ঘটিয়ে নিশান ভাইয়া বলে উঠল, কি ভাবছো নীরা? নিশান ভাইয়া, আপনি এসব কি বলছেন? আমি আপনাকে ভালোবাসতে যাব কেন? আমি আপনাকে ভালোবাসি না। আমি তো জাস্ট জিজ্ঞেস করেছিলাম আপনি সিঙ্গেল কি না। আপনাকে আমার খালাতো বোন রিমি পছন্দ করে, ও আপনার সাথে প্রেম করতে চায়। তাই নিশান ভাইয়া হুট করে চিল্লিয়ে উঠলেন। তার চিল্লানিতে আমি ভয় পেয়ে গেলাম। ব্যাস, আর একটাও কথা না। তুমি এখানে আবার প্রেমের ঘটকালি করতে এসেছো? মন চাচ্ছে তো তোমাকে থাপড়ায় গাল লাল করে ফেলি, তো তোমাকে আমি ধাক্কা মেরে দিঘির পানিতে ফেলে দেব, বলে নিশান ভাইয়া রাগে ফুঁসতে ফুঁসতে দিঘির সিঁড়িতে থাকা একটা ইটে লাথি মেরে সেটা পানিতে ফেললেন। তার পায়ের আঙুলে যথেষ্ট ব্যথা পেয়েছেন। দুটো আঙুল থেকে নখ উঠে গিয়ে রক্ত পড়ছে, কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি তাকে শান্ত করানোর চেষ্টা করলাম। ভাইয়া, আপনার পায়ের নখ উঠে গেছে, আপনি প্লিজ শান্ত হয়ে বসুন, আমি ব্যান্ডেজ এনে ব্যান্ডেজ করে দেই। আমার কথা শুনে তিনি আরও ক্ষেপে গেলেন। আমাকে বললেন, আমার প্রতি তোমার দয়া দেখাতে হবে না, তোমাকে আমি ছাড়বো না। আমি আন্টিকে আবার পুরো ঘটনাটা জানাবো, তোমার ঘটকালি করা আমি বের করব। আমি করুণ গলায় বললাম, আপনি কিছু বলবেন না প্লিজ, এবার মা জানলে আমাকে প্রাণে মেরেই ফেলবে। আপনি রিমির কথাটা ভেবে দেখবেন একবার। ও ভীষণ ভদ্র মেয়ে, লক্ষ্মী মেয়ে, ওর মতো মেয়ে আর দুইটা হয় না। নিশান নীরার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, আবার? আমি এবারে কিছু না বলেই তাড়াতাড়ি হেঁটে চলে আসলাম। কি একটা পরিস্থিতিতে পড়লাম আমি। একদিকে বোন পাগল বানাচ্ছে নিশান নিশান করে, অন্যদিকে উনি আবার নাকি আমাকে ভালোবাসেন। এখন আমি কি করব? মাঝখানে দুজনের কাছেই আমি ফেঁসে গেলাম। রিমি আমাকে কত আশা নিয়ে পাঠিয়েছে, এখন ওকে কি উত্তর দিব? বলবো নিশান ভাইয়া আমাকে ভালোবাসে? ধুর, এসব চিন্তা করতে একদম ভাল লাগছে না। দুনিয়ার এত সুন্দরী মেয়ে থাকতে উনি যে কেন আমাকে পছন্দ করতে গেলেন? উনি অন্য কাউকে পছন্দ করলেই তো রিমিকে সহজে বুঝিয়ে বলতে পারতাম। এদিকে নিশান ভাইয়া আবার মাকে যদি পুরো কাহিনী বলে দেয়। এই অল্প বয়সে এত চিন্তা করতে করতে পাগল হয়ে যাচ্ছি। আল্লাহ, তুমি আমাকে বাঁচাও দুইজনের হাত থেকে। বউ ভাতের দাওয়াত খেয়ে সন্ধ্যায় মিম আপুকে নিয়ে বাড়ি ফিরলাম। সারাদিন নিশান ভাইয়ার সামনেই যাইনি। রিমি আমাকে নিশান ভাইয়ার ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করেছিল, আমি কিছুই বলিনি। এখন বাড়িতে ভালোই ভালোই ফিরতে পারলেই এই ঝামেলা থেকে মুক্তি পাব। বসার ঘরে বড়দের বৈঠক বসেছে, সেখানে ছোটদের মানে আমরা কাজিনদের যাওয়া নিষেধ। তাই আমরাও নিজেদের মতো আড্ডা দিচ্ছি, গানের কলি খেলছি। আড্ডাতে সবাই থাকলেও রিমি ছিল না। সেই ব্যাপারটা নিয়েই কথা বলছিল তিন্নি আর তানভীর। তিন্নি তানভীরের কাছে রিমির নিশানকে পছন্দ করার ব্যাপারটা আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছিল। যেহেতু তানভীর নিশানের খাস চামচা, তানভীর জানা মানেই নিশানের জানা। নীরা নিশ্চুপ শ্রোতা হয়ে ওদের কথা শুনছিল। হঠাৎ করে রিমি এমন হন্তদন্ত হয়ে ছুটে এলো, এসেই নীরাকে বলল, নীরা আপু, একটা বিশাল কাহিনী ঘটেছে, আমি বড়দের কথা আড়ি পেতে শুনে এসেছি, বলে হাঁপাতে লাগলো। নীরা একটু পণ্ডিত ব্যক্তিদের মতো রিমিকে বলতে লাগলো, কারো কথা আড়ি পেতে শুনতে নেই, আর বিশাল কাহিনীটাই বা কী? রিমি হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, তো তোমার বিয়ে নিশান ভাইয়ার সাথে, আমি এই মাত্র শুনে এলাম। রিমির কথা শুনে আমি এক লাফ দিয়ে খাট থেকে নেমে গেলাম। মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে গেল, অসম্ভব। তানভীর ও রিমির মুখে এই কথা শুনে অবাক হয়ে দৌড়ে চলে গেল নিশান ভাইয়ার কাছে সবটা জানার জন্য। তানভীর চলে যেতেই রিমি আমার গলা জড়িয়ে কাঁদো কাঁদো গলায় বলে উঠল, নিশান ভাইয়ার আম্মু তো তোমাকে বউ বানানোর জন্য পাগল হয়ে গেছে। তুমি নাকি তাকে অনেক মায়া নিয়ে সেবা যত্ন করেছো। তোমার মাঝে তিনি তার মেয়ের প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন, তাই তোমাকেই নিশান ভাইয়ার বউ বানাবে। ও নীরা আপু গো, আগে জানলে তো ওই আন্টিকে আমি দিনরাত সেবা যত্ন করতাম। এখন কি হবে নীরা আপু? রিমির কথা শুনে আমার বেশ হাসি পেল। আমি কোনো মতে হাসি চেপে বললাম, আরে বোকা, কাঁদছিস কেন? তুই এখন থেকেই সেবা যত্ন করা শুরু কর আন্টির, দেখবি আন্টি তোকেই তার ছেলের বউ বানাতে চাইবে। রিমিকে সান্ত্বনা দিয়ে রুমের বাইরে যেতেই মা ডাক দিলেন। মায়ের কাছে যেতেই মা আমাকে বললেন, নীরা মা, আমার তোকে একটা কথা বলবো।
মনোযোগ দিয়ে শুনবি, কথার মাঝখানে কথা বলবি না। আমি বাবা আর খালামণির দিকে তাকিয়ে মাথা নাড়ালাম। আমরা আসলে তোর সাথে নিশানের বিয়ে দিতে চাই। নিশানের মা তোকে ছেলের বউ বানাতে চায়। এত বড় সিদ্ধান্ত তো আমরা একা নিতে পারি না। তোর বিয়ে হবে, তোরও মতামত আছে তাই না? তোর বিয়ের আলাপ আলোচনা করতেই তোর বাবা এখানে সকাল সকাল এসেছে। আমরা সবাই রাজি, সব ঠিকঠাক। এখন তুই রাজি হলেই বিয়েটা হবে। তুই কি রাজি মা? মায়ের কথা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেল। মায়ের দিকে তাকিয়ে বললাম, সবে মাত্রই ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আম্মু। এখন আমি বিয়ে শাদি করব না। আমি ছোট মানুষ। আগে এইচএসসি কমপ্লিট করি, অনার্সে ভর্তি হই, তারপর না হয় তোমরা বিয়ের চিন্তা করো। নীরার কথাগুলো ওর মায়ের পছন্দ হলো না। নিজেকে ছোট বানিয়ে রাখবি না নীরা। আমার তো এসএসসি পাশের পরেই বিয়ে হয়েছিল। তাই বলে কি আমি কলেজে পড়িনি? আমিও বিয়ের পর এইচএসসি কমপ্লিট করেছি। তাছাড়া অনার্সে ভর্তি হবি তো 6 মাস পরেই। শুধুমাত্র এইচএসসি পরীক্ষা হওয়ার অপেক্ষা মাত্র। তোর তো 18 বছর হয়েছেই। তোমাদের জামানা আর এই জামানা এক না। তোমাদের সময় বাল্য বিয়ের হার কত ছিল আর এখন কত? 6 মাস পরে আমি যখন অনার্সে উঠব তখন বিয়ের জন্য ছেলে দেখো। অনার্সে ওঠার আগে আমি বিয়ে করব না। নিশান ভাইয়াকে তো নাই। আমার কথা শুনে মা কিছুটা ক্ষেপে গিয়ে আমাকে কিছু বলবেন তার আগে খালামণি বললেন, আপা তুই থাম, আমি নীরাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। নীরা আম্মু শোনো, নিশানের আম্মা মাঝে মাঝে ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তার ছোট ছেলের বউ দেখার অনেক স্বাদ, কিন্তু নিশানেরও তো বিয়ের বয়স হয়নি। কিছুদিন আগে নিশান ইঞ্জিনিয়ারিং করেছে, নিশান চাকরি খুঁজছে, তাই তিনি নিশানের জন্য বউ দেখছেন। কাউকেই তার মনে ধরেনি, তোকেই পছন্দ হয়েছে। তিনি শুভ কাজে দেরি করতে চান না, তোকেও পড়াশোনা করাবে। নিশান ছেলেটাকেও আমার যথেষ্ট সাপোর্টিভ মনে হয়েছে। দেখতেও যথেষ্ট সুন্দর, আচার ব্যবহারও খুব ভালো। এত ভালো ছেলে আমরা হাতছাড়া করতে চাই না। আর নিশানকে বিয়ে না করার কোনো কারণই আমি দেখছি না। আচার ব্যবহার ভালো দেখলে কই, তিনি তো 1 নাম্বারের বদরাগী। তাকে আমার একদমই ভালো লাগে না। তার চেয়ে ভালো হয় খালামণি রিমির সাথে ওনার বিয়ে দাও। আমার কথা শুনে মা আমার দিকে তেড়ে এলেন। দেখেছিস সালমা, তুই আমাকে বলিস না আমি এত বড় মেয়েকে কেন মারি? সব সময় মুখে মুখে তর্ক করে। আহ আপা, তুই এত হাইপার হয়ে যাচ্ছিস কেন? এই বয়সের মেয়েরা তো এমনি হয়। এই বয়সটা আবেগের। তুই ওকে যে কোনো কথা বুঝিয়ে বলবি, তা না করে তুই রেগে যাস। তোর মতোই জেদি তোর মেয়ে। এরপর খালামণি আমার দিকে তাকিয়ে বললেন, আম্মু তুমি যে রিমির সাথে বিয়ে দেওয়ার কথা বললে, রিমি সবেমাত্র 10-এ পড়ে। ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? ও তো ছোট মানুষ। আর বড় রেখে কি কেউ ছোটকে বিয়ে দেয়? নিশান ভাইয়ার সাথে প্রেম করার জন্য আমাকে ধরেছে, সে আবার ছোট মানুষ। খালামণি আবারও বললেন, তুমি রাজি হয়ে যাও। আমরা কথা বলেছি, ওনারা শুধু এখন বিয়ে পড়িয়ে রাখবে। তোমার পরীক্ষার পরে অনুষ্ঠান করব আমরা। আমি মুখ ভেঙচে উত্তর দিলাম, আমি কিচ্ছু জানি না, শুধু এতটুকুই জানি আমি এখন বিয়ে করব না। বলেই রুম থেকে বেরিয়ে আসলাম। পিছনে খালামণি আম্মু ডাকছিল, আমি ঘুরেও তাকাইনি। এখন তাদের প্যানপ্যানানি শোনার বিন্দু মাত্র ইচ্ছা নাই। মুডটাকে রিফ্রেশ করতে ফোনটা হাতে নিয়ে ছাদে যাচ্ছিলাম ইন্টারনেট ব্যবহার করতে। ঘরে ইন্টারনেট কানেকশন একেবারেই লো। কয়েকটা সিঁড়ি বেয়ে উপরে ওঠার পরেই দেখি নিশান ভাইয়া। তিনি হয়তো ছাদ থেকে নামছিলেন। আমাকে দেখে নিচু স্বরে ডাক দিলেন, নীরা। সকালের কাহিনী মনে পড়তেই আমি না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেতে লাগলাম। সে পেছন থেকে আমার হাতটা টেনে ধরলো। হঠাৎ হাত টান দেওয়ায় আমি পড়ে যেতে যেতে রেলিং ধরে নিজেকে সামলিয়ে নিলাম। কি সমস্যা আপনার? হুটহাট আমার হাত ধরেন কেন? তোমার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে আমার। আপনার সাথে কোনো কথা নেই, আমার হাত ছাড়ুন। বলে নীরা ওর হাতটাকে একটা ঝাড়া দিল, কিন্তু নিশান ওর হাতটা ছাড়ল না, বরং আরও শক্ত করে ধরলো। আমার কথা না শুনলে ছাড়বো না। দেখুন আমি অতটা বেহা নয় যে যার হাতে চড় খেয়েছি তার সাথে কথা বলবো। উফ, আগের কথা বাদ। আমি যে তোমার হবু বর সেটা জানো? নীরা নাক ফুলিয়ে মুখ আরেক দিকে ঘুরিয়ে বলল, আমি এই বিয়েতে রাজি হইনি। সো আপনি আমার হবু বড় না, আমি আপনার হবু বউ না। আপনি কি মানুষ বলুন তো? আপনার সাথে প্রেম করতে রাজি হলাম না বলে সরাসরি আন্টিকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলেন। আমি মাকে কিছুই বলিনি। মায়েরই তোমাকে ভীষণ পছন্দ হয়েছে আমার বউ হিসেবে,
যাই হোক, আজকে কিন্তু বেগুনি থ্রি পিসে তোমাকে অসম্ভব সুন্দর লেগেছে, পুরো আমার বউয়ের মতো। মানে আপনার আর একটা বউ আছে? ছি, মানুষ কি খারাপ! এক বউ থাকতে আবার কেউ আর একটা বিয়ে করতে চায়? নিশান চোখ রাঙিয়ে বলল, কথা এত পেঁচাও কেন? আমি বোঝাতে চেয়েছি বেগুনি থ্রি পিসে তোমাকে এতই সুন্দর লেগেছে যে মনে হচ্ছিল তুমি আমার বিয়ে করা নতুন বউ। আজাইরা কথা না আমার শুনতে একদম ভাল লাগে না। কি গুরুত্বপূর্ণ কথা যেন বলতে চাইছিলেন, সেটা তাড়াতাড়ি বলুন, আমার হাত ছাড়ুন। ভালোবাসি নীরা, ভালোবাসি প্রিয় তোমাকে। নীরা মুখ ভেঙচে উত্তর দিল, ফালতু যত্ত সব। বলেই নিশান ভাইয়ের কাছ থেকে হাত ছুটিয়ে ছাদে না গিয়ে নিচে নেমে গেল। নিচে নামতেই নীরা দেখে রিমি নিশানের মায়ের পায়ে তেল মালিশ করেছে। নীরাকে দেখে নিশানের মা ডাক দিলেন। নীরা কাছাকাছি যেতেই নিশানের মা বলে উঠলেন, তোমরা বোনগুলো সত্যিই অনেক ভালো। আমার পা ব্যথা করছে শুনে রিমি সরিষার তেল রসুন দিয়ে হালকা গরম করে এনে পায়ে মালিশ করে দিচ্ছে। সন্ধ্যা থেকেই আমার সেবা যত্ন করছে, আমাকে শরবত বানিয়ে খাইয়েছে, নিজে থেকেই চুল আঁচড়ে দিয়েছে, এক মুহূর্ত একা থাকতে দেয়নি। যে বাড়ির বউ হবে সে বাড়ির ঘরের লক্ষ্মী হবে। ওকে পেয়ে ওর স্বামী শ্বশুর শাশুড়ি ধন্য হবে। আন্টির মুখে রিমির প্রশংসা শুনে আমার হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থা। নিজেকে কোনো মতে সামলে নিলাম। রিমির মা হয়ে খালামণি ধন্য হতে পারল না, আর শ্বশুরবাড়ির লোকেরা নাকি ধন্য হবে। রিমি নিশান ভাইয়ার আম্মুকে যে যত্ন আত্তি করছে তার 10 ভাগের 1 ভাগও সেবাও খালামণির জন্য করে না। বেচারা আন্টির পোলার বউ হওয়ার কত কিছুই করছে, আর আন্টি সেটা না বুঝে অন্যের বাড়ির বউ হওয়ার দোয়া করছে। রিমির দিকে তাকিয়ে আমি ভ্রু দিয়ে ইশারা করলাম। রিমি আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। এর মাঝে আন্টি আমাকে বললেন, নীরামা, তোমাকে সরাসরি কয়টা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করো না। তোমাকে নিজের মেয়ের মতো ভেবেই জিজ্ঞেস করছি। তুমি নাকি নিশানকে বিয়ে করতে রাজি হওনি? তোমার মা আমাকে বললেন। তা রাজি না হওয়ার কারণটা বলবে মা? সরাসরি এমন প্রশ্ন শুনে আমি থতমত খেয়ে গেলাম। আমি তো আর বলতে পারি না আমার খালাতো বোন আপনার ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এসব প্রশ্ন তার সামনে করলে তার কলিজা পোড়া গন্ধ পাবো আমি। আমতা আমতা করে উত্তর দিলাম, আন্টি, সামনে আমার এইচএসসি পরীক্ষা, তাই এখন বিয়ে করতে চাচ্ছি না। বিয়ে হলে পড়াশোনার বিরাট ক্ষতি হবে। তাছাড়া নিশান ভাইয়া খুব রাগী, আমাকে সেদিন সবার সামনে মেলায় চড় মেরেছিল। আমার কথা শুনে আন্টি জোরে হেসে ফেললেন। উনি বললেন, এই সামান্য কারণে তুমি বিয়েতে রাজি নাও? এই নিশান, এদিকে আয়, বলে উনি দরজার দিকে ইশারা করলেন। আমি আন্টির বিপরীত পাশে বসেছিলাম। মাথা ঘুরিয়ে দেখলাম নিশান ভাইয়া দরজার সাথে দুহাত ভাঁজ করে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন। এতক্ষণ নিশ্চিত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথাই শুনছিল। আন্টি ওনাকে আমার পাশে বসতে বললেন। ব্যাপারটাতে আমি অনেক লজ্জাবোধ করলাম। আন্টি নিশান ভাইয়ার কানটা টেনে ধরে গালটা তার সামনে নিয়ে হালকা করে একটা থাপ্পড় দিয়ে আমাকে বলে, নীরা আম্মু, এবার খুশি হয়েছো? নিশানকে মেরেছি। আন্টির কথা শুনে আমি হাহা করে হেসে দিলাম। ছোট বাচ্চারা মাটিতে পড়ে ব্যথা পেলে আমরা যেমন মাটিকে মেরে বাচ্চাদের সান্ত্বনা দেই, আন্টির কাহিনীটাও আমার ঠিক তেমনই মনে হলো। সকালে নাস্তা করে দিঘির পাড়ে এসে বসে আছি। এখন সকাল 9টা। রিমি তিন্নি এখনও ঘুম থেকে ওঠেনি। অন্য সময় আমিও হয়তো ঘুম থেকে উঠতাম না, কিন্তু কালকে আমার বিয়ের ব্যাপারটা শোনার পর থেকে দুশ্চিন্তায় ঘুম আসছে না। বিয়েতে আমি মত দেইনি, তবে বাড়ির সবাই বিয়ে দেওয়ার জন্য যে পাগল হয়ে আছে, কে জানে কি হয়। বৌভাতের দাওয়াত খেয়ে আজকে সকালে আমাদের বাড়িতে ফেরার কথা ছিল, কিন্তু আম্মুর হাবভাব দেখে মনে হচ্ছে আজকে যাবে না। প্রতিবার আম্মু সেম কাজ করে নানু বাড়ি আসার আগে, বলে 2 দিনের বেশি থাকবে না, কিন্তু 1 সপ্তাহের আগে যায় না। মামা মামি থাকার জন্য জোর করে, আর আম্মুও থেকে যায়। নানু বাড়িতে এসে এতদিন থাকতে ভালো লাগে না। আগে লিজা আপু, মিম আপু ছিল, তাও একটু ভালো লাগতো। এখন তো তাদেরও বিয়ে হয়ে ব্যস্ত হয়ে গেছে তারা। এসব ভাবতে ভাবতে কারো পায়ের আওয়াজ পেলাম। পিছনে তাকিয়ে দেখি নিশান ভাইয়া পা টিপে টিপে আসছে। আমাকে ঘুরতে দেখে সে বলে ওঠে, ধুর, এখনই তোমার মাথা ঘুরিয়ে আমাকে দেখতে হলো। তোমাকে ভাও করে ভয় দেখাতাম। নীরা মুখ বেঁকিয়ে উত্তর দিল, আমি বাচ্চা মানুষ না যে আপনি ভাও দিলে আমি ভয় পাবো। নিশান নীরার পাশেই বসতে বসতে বলল, কি করছিলে নীরা? আপনাকে মিস করতে করতে মরে যাচ্ছিলাম। এখন আপনাকে দেখে প্রাণে বাঁচলাম। ও মা, তাই? এখনই এত মিস করলে ভবিষ্যতে কি হবে গো নীরা? উফ, অসহ্য। যেখানেই যাই সেখানেই আপনি পিঁপড়ার মতো ঘ্রাণ পেয়ে চলে আসেন।
এখানে এসেছেন কেন? তোমার সাথে কথা বলতে। আমি এত বেহায়া নই, আপনার সাথে কথা বলবো। আপনি আমাকে সেদিন মেলায় চড় মেরেছেন। নীরার কথা শুনে নিশান কিছুটা ক্ষেপে গিয়ে বলল, এই এক প্যাচাল শুনতে শুনতে কান ধরে গেল। এই কথা এই নিয়ে তুমি মনে হয় 550 বার বললে। যতবার দেখা হয় ততবারই এক কথা, থাপ্পড়টার। যদি কান থাকতো তাহলে সে তো বয়রা হতোই, সাথে পালানোরও চেষ্টা করতো। এই একটা থাপ্পড়ের খোঁটা আর কত দিবা? 100 বছর পরে, মরার পরে কঙ্কাল হয়ে এসেও আমাকে খোঁটা দিবা? তুমি যে আমার ফোন ভাঙছো, আমি কিছু বলেছি? নীরা নিশানের কথার বিপরীতে কিছুই বলতে পারল না। নিজের কাছেই লজ্জিত হলো। সত্যি সে তো এই এক থাপ্পড় নিয়ে কতবার হেনস্থা করলো নিশানকে। নিশান তো ফোন ভাঙা নিয়ে ওকে কিছুই বলেনি। নীরা এবারে নিশানের সাথে ভাব জমাতে চাইল, কিন্তু কি বলবে কিছুই খুঁজে পাচ্ছিল না। আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আপনার প্রিয় রং কী? নীরার প্রশ্ন শুনে নিশান এক ভ্রু উপরে তুলে বলল, কি রাগী ম্যাডাম, এখন এত ভালো ব্যবহার? সব সময় তো আমি কিছু জিজ্ঞেস করলেই তেরা বাঁকা মার্কা উত্তর দাও। তবে রাগলে কিন্তু তোমাকে ভয়ঙ্কর সুন্দরী লাগে। ধ্যাত, আপনার সাথে ভালো করে কথা বলাই ভুল। নিশান কিছু বলবে এর মাঝে রিমি নীরাকে ডাক দিল। নিশান বলে উঠল, রিমি মেয়েটা একটা গাধা, হাঁটুর নিচে বুদ্ধি, কত কিছু করে রাগী ম্যাডাম, নিজ থেকে একটু কথা বলতে এসেছে। নিশান পুরো কথা শেষ করার আগেই নীরা বলল, খবরদার আমার বোনকে গাধা বলবেন না, আর একবার বললে আপনার নীরা রুমে আসার সাথে সাথে রিমি বলল, নীরা আপু, তোমার কাছ থেকে একটা কথা গোপন করেছিলাম। শোনার পরে প্লিজ তুমি আমাকে বকা দিও না। কী কথা শুনি? আমাকে একটা ছেলে পছন্দ করতো, আমারও মোটামুটি তাকে ভালো লাগতো, কিন্তু কেউ কাউকে বলিনি। কাল রাতে ও আমাকে ওর মনের কথা বলেছে, রাজি হয়েছি। আমার মনের মানুষ আমি পেয়ে গেছি। তুমি নিশান ভাইয়াকে বিয়ে করে নাও আপু, তাকে জিজু হিসাবে আমার বড্ড পছন্দ হয়েছে। রিমির কথা শুনে আমার মুখ অটোমেটিক হা হয়ে গেল। ক্লাস 10-এ পড়েই তলে তলে এত কিছু। আমি ওর চুলে ঝুঁটি ধরে টেনে বললাম, আপনাকে খালামণি ছোট মানুষ মনে করে, আর আপনি তলে তলে এই। আর নিশান ভাইয়ার সাথে প্রেম করার জন্য পাগল হয়েছিলেন, এখন বলছেন জিজু হিসেবে তোমার পছন্দ হয়েছে। বদ মাইয়া, লুচ্চু মাইয়া। আরে নীরাপু, তুমি ভুল ভাবছো। আমি নিশান ভাইয়ার উপরে ক্রাশ খেয়েছি ঠিকই, প্রেম করতে চেয়েছিলাম, কিন্তু এখন তাকে চাই না। এখন আমার অন্য জনকে পেয়ে গেছি। ভাইরে ভাই, টেনে পড়ে কত কিছু বুঝিস। আমি তো কিছুদিন ইন্টার পাস করব, তাও কারো সাথে সম্পর্কে জড়াইনি। শোন, এখন আবেগের বয়স, নিজের আবেগকে কন্ট্রোল করতে শেখ। যার তার সাথে প্রেম করিস না। আরে না আপু, এই দুজনকেই আমার পছন্দ হয়েছে, এছাড়া আর কেউ নেই। কাউকে পছন্দ হওয়া কি দোষের নিরাপু? না, দোষের হবে কেন? একজনকে একজনের ভালো লাগতেই পারে। কিন্তু রিমি আপা, আপনি তো তাইলে বেগার খাটা খাটলেন, নিশান ভাইয়ের মাকে সেবা যত্ন করলেন। বাঁকা হাসি দিয়ে নীরা বলল, ধুর, আর ওই কথা বলে লজ্জা দিও না তো। মনে করো তোমার শাশুড়ি ভেবেই সেবা করেছি। আমাদের কথার মাঝেই লিজা আপু ঘরে ঢুকলেন। কে জানে তিনি কিছু শুনেছেন কি না। তাকে দেখে আমরা কথার প্রসঙ্গ বদলানোর চেষ্টা করলাম। লিজা আপু ঘরে ঢুকেই সরাসরি জিজ্ঞেস করলেন, রিমি, তুই নাকি নিশানকে পছন্দ করিস? এজন্য নিশানকে নীরা বিয়ে করতে চায় না। তুই নাকি এজন্য আমার শাশুড়িকে অনেক সেবা যত্ন করেছিস? লিজা আপুর কথা শুনে আমরা দুজনেই টাসকি খেলাম। উনি এত কিছু জানেন কিভাবে? রিমি বলে উঠল, কে বলেছে তোমায় এসব কথা? তোমার শাশুড়ি? আরে না, নিশান বলেছে। আরে না লিজা আপু, নিশান ভাইয়া মজা করেছে, আমরা তার বেআইন হই বলে। রিমিটাকে কিছু বলতে দিলাম না আমি। কি বলতে কি বলে ফেলে, তখন আবার ঝামেলা হতে পারে। আপু সেসব কথা বাদ দিয়ে আমাকে বললেন, শোন নীরা, তোকে কিছু কথা বলি। তুই তো দুই ফুপ্পির এক ফুপ্পিরও কথা শুনতে চাস না, তাই আমাকে পাঠিয়েছে। ফুপ্পি তোকে আজকে সারাদিন ভাবার সময় দিয়েছে। যদি তুই এ বিয়েতে মত না দিস, তাহলে কালকে আমার শাশুড়ি আর নিশান চলে যাবে। ভেবে দেখ তুই কী করবি। নিশান ছেলে হিসেবে ভালো, চেহারাও মাশাআল্লাহ সুন্দর, পড়াশোনাও করেছে, শ্বশুর শাশুড়িও ভালো। আবার তুই আমার যা হলে কত ভালো হবে।
আমি লিজা আপুকে বললাম, আচ্ছা আপু ভেবে নেই, পরে জানাচ্ছি। সারাদিন এটা সেটা করে কাটিয়েছি। এখন রাত 12টা, কিছুতেই ঘুম আসছে না। একবার মনে হচ্ছে এখন বিয়ে করলে সামনে পরীক্ষা, রেজাল্ট অনেক খারাপ হবে। আবার মনে হয় বিয়েটা করেই ফেলি। জামাইও দেখতে সুন্দর আছে, নিশান ভাইয়াকে যে একেবারে ভালো লাগে না তাও না। এ কয়েকটা দিনে তার সাথে কথা বলতে বলতে বলা যায় তাকে ভালোই লাগে আমার, যদিও বাইরে তা প্রকাশ করি নাই। এসব ভাবতে ভাবতে একসময় নীরা গভীর ঘুমে তলিয়ে গেল। সকালে নীরা ঘুম থেকে উঠে দেখে আশার ঘরে বড়রা বসে আলাপ আলোচনা করছে, খুব সম্ভবত ওর বিয়ে নিয়েই। নীরাকে দেখে ওর খালামণি বলে উঠল, নীরা আম্মু, সকলে তোমার মতামত জানার জন্য অপেক্ষা করছে। নীরা গতকাল রাতে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে ও এই বিয়েতে রাজি। ওর পরিবার তো কখনোই ওর খারাপ চাইবে না, ওকে তো সবাই অনেক ভালোবাসে। কিন্তু ও এখন কিভাবে সবার সামনে বলবে ও বিয়েতে রাজি? ওর যে ভীষণ লজ্জা লাগছে। নীরা আম্মু, কিছু একটা বলো তো। তোমার উত্তর হ্যাঁ হলে হ্যাঁ বলে দাও, আর না হলে না বলে দাও। খালামণি, তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসো, আদর করো। তোমরা আমার জন্য যা ভালো মনে হয় তাই করো, আমার কোনো আপত্তি নেই। শুধু বিয়ের পরে আমাকে পড়তে দিলেই হবে। নীরার কথা শুনে ওর মা সালেহা বেগমের মুখে বিশাল হাসি ফুটে উঠল। রুমের সকলে আলহামদুলিল্লাহ বলে উঠল। নীরা সকালে নাস্তা করে দিঘির পাড়ে এসে বসে আছে। ওর ভীষণ জানতে ইচ্ছা করছে ওর বিয়েতে রাজি হওয়ার কথা শুনে নিশানের রিয়াকশান কেমন হবে। কে জানে নিশান কই আছে। অন্য সময় দিঘির পাড়ে এসে বসলেই তো নিশান এসে জ্বালাতন করে। মনে মনে নীরা নিশানকে মিস করা শুরু করলো। অনেকক্ষণ দিঘির পাড়ে বসে থেকে নীরা ঘরে চলে গেল। ঘরের সকলের মুখে হাসির রেশ দেখা যাচ্ছে। সকলে বিয়ের প্রস্তুতি নিচ্ছে, আগামী সপ্তাহে নাকি বিয়ে। নিশানের মা ছোট ছেলের বউ ঘরে তুলতে দেরি করতে চান না, তাই এত জলদি বিয়ের আয়োজন করা। বাড়ির সকলে ঠিক করেছে নীরার মামাবাড়ি থেকেই নীরার বিয়ের অনুষ্ঠান করা হবে, তবে একেবারে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন নিয়ে ঘরোয়াভাবে। এ কারণে নিশানের বাবা মা আজকেই তাদের বাড়ি ফিরে গেছে। লিজাকেও যেতে বলেছিল, কিন্তু ও বলেছে মেয়ে পক্ষ হিসেবেই ও দায়িত্ব পালন করবে। লিজার কাছ থেকে কথায় কথায় জানতে পারল নীরা নিশানকে একটা গুরুত্বপূর্ণ কাজে ওর বাবা মুন্সিগঞ্জে পাঠিয়েছে। নিশানের কথা জানতে পেরে নীরা মনে মনে ভাবল, এই জন্যই জনাবের কোনো খবর পাত্তা নাই। এর মাঝে নীরার ফোনে একটা মেসেজ আসলো। নীরা সেটা ওপেন করতেই দেখতে পেল সেখানে লেখা, অবশেষে বিয়েতে রাজি হলে এখন থেকে তোমাকে বউ বলে রাখবো। মেসেজ পড়ে নীরা মুচকি হাসলো। এতক্ষণে জনাব খবর জেনেছে। পরের দিন কাজ শেষে বিকালে নিশান লিজাদের বাড়িতে আসলো। ওর ভীষণ ইচ্ছে করছিল নীরাকে নিয়ে একাকী কোথাও ঘুরতে যাওয়ার, কিন্তু নীরার পরিবার তো বিয়ের আগে ওকে একাকী কোথাওই ছাড়বে না। তাই নিশান ওদের পুরো গোষ্ঠী শুদ্ধ নিয়ে ঘুরতে গেল। গোষ্ঠী বলতে ওর সব কাজিনরা, ওরা সবাই মিলে একটা পার্কে ঘুরতে গেল। নীরা নেভি ব্লু রঙের একটা 3 পিস পরেছে। নিশানও ওর সাথে ম্যাচিং করে নেভি ব্লু রঙের একটা পাঞ্জাবি পরলো। ঘোরাঘুরি শেষে নিশান নীরাকে ডাকলো একাকী কিছু কথা বলার জন্য। নীরার একা যেতে লজ্জা লাগছিল, তাই রিমিকে সাথে নিতে চাইলো, কিন্তু লিজা রিমিকে ওর সাথে যেতে দেয়নি। নীরা নিশানের কাছে যেতেই নিশান ওর হাতে 100 লাল গোলাপ দেয়, সাথে একটা লাভ কার্ডও দেয়। সেখানে লেখা, সারা জীবন থাকতে চাই তোমার সাথে, ভালোবাসি প্রিয় তোমাকে। নীরা ফুল আর লাভ কার্ড নিতে খুব লজ্জা লাগছিল। কিছুক্ষণ চুপ থেকে নিশান ওকে বলে ওঠে, নীরা, কিভাবে ঠিক বলা উচিত আমি জানি না, তবুও বলছি আমরা দুজনে তো নতুন জীবন শুরু করতে যাচ্ছি। আগের কথা ভুলে আমাকে ক্ষমা করে দিও। জানি এই ক্ষমা চাওয়াটা আমার আরও আগেই চাওয়া উচিত ছিল। তোমার সাথে সেদিন খুব বাজে বিহেভ করেছি। তোমার একা একা মেলায় যাওয়া থেকে সেদিন খুব রাগ হয়েছিল, তাই সাথে আন্টির কাছে নালিশও দিয়েছিলাম। তবে ভাবিনি আন্টি যে তোমার সাথে এত রুড বিহেভ করবে, যার জন্য আমিই দায়ী ছিলাম। নীরা, তুমি আমাকে আগের সব ভুলে ক্ষমা করবে না? সেদিন আপনার উপরে আমার ভীষণ রাগ হয়েছিল, এখনও মনে পড়লে রাগ লাগে। আপনাকে মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। নিশান এক ভ্রু উঁচু করে বলল, কি শর্ত? আমাকে একটানা 100 বার সরি বলতে হবে, তাহলে আপনাকে মাফ করে দিব নিশান ভাইয়া। নিশান ভাইয়া, আমি কি এখনও তোমার ভাইয়া লাগি? নীরা বাঁকা হাসি দিয়ে বলল, ভাইয়াই তো, এখনও তো জামাই হন নাই। ভাইয়া বলে কলিজায় গিয়ে লাগে। ইস ঢং, ভাইয়া থেকেই তো সাইয়া হয়ে গেলেন, এখন কি ভাইয়া না ডেকে চাচা বলে রাখবো? কথাটা বলে লজ্জায় নীরা 2 হাত দিয়ে চোখ মুখ ঢেকে ফেলল।
থাক, আর লজ্জা পেতে হবে না। এই যে আপনি কিন্তু আমাকে 100 বার সরি বলেননি, এড়িয়ে যাচ্ছেন। আরে না, এড়িয়ে যাব কেন, এখনই বলছি সরি 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 সরি। এভাবে নিশান নীরাকে একটানা সরি বলেই যাচ্ছে। 36 বার সরি শোনার পরে নীরার আর সরি শুনতে ভালো লাগছিল না। কিন্তু শাস্তি তো শাস্তি। নীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিশানের 100 বার সরি বলা গুনল। নিশানের সরি বলা শেষ হলে হাঁপাতে থাকে আর বলতে লাগে, সারা জীবনেও মনে হয় এতবার সরি কথাটা বলি নাই। আজকে যতবার বললাম, খুব শিক্ষা হয়েছে আমার। এই শাস্তি সারা জীবন মনে থাকবে, যার কারণে আমিও ভালো ছেলে হয়ে থাকবো। নীরা দাঁত বের করে হেসে বলে, গুড, মনে থাকে যেন। আপনাকে এবারের মতো মাফ করলাম। চলুন এবার আমরা ওদের কাছে ফিরে যাই। নীরা, তোমাকে একটা কথা বলি। বলুন। আমার খুব ইচ্ছে তোমার সাথে পাশাপাশি হাত ধরে হাঁটার। আমার ইচ্ছাটা পূরণ করবে? অবশ্যই করব, তবে আজকে না। এখন তাড়াতাড়ি ওদের কাছে ফিরে যাই, ওরা কি ভাববে। কতক্ষণ ধরে এখানে এসেছি, আমার খুব লজ্জা করছে। নিশান নিচু স্বরে বলল, আচ্ছা। বাড়িতে আসার পথে সবাই রেস্টুরেন্ট থেকে খেলো, শুধু নীরা খায়নি। ও এক রাস্তার ধারে বসে 3 প্লেট ফুচকা খেয়েছে। সবাই ওকে রাস্তার ধারের ফুচকা খেতে নিষেধ করেছে, তবুও কারোর কথা শোনেনি। 3 প্লেট ফুচকা খেয়েছে। নিশান ওদের সবাইকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজেদের বাড়িতে চলে গেল। তারও তো বাড়িতে বিয়ে নিয়ে অনেক কাজ আছে। এদিকে নীরা কারো কথা না শুনে 3 প্লেট ফুচকা খেয়েছে। এখন বাড়িতে আসার পরে ওর পেট ব্যথা হচ্ছে। পরের দিন সকালে নীরা ওর ছোট বোন মীরাকে খুঁজছে দোকানে পাঠাতে, ওর স্যালাইন কেনার জন্য। কিন্তু মীরা একা যাবে না, ওর সাথে কাউকে পাঠাতে হবে। নীরা অনেক বলে কয়ে মীরাকে 20 টাকা ঘুষ দিয়ে দোকানে পাঠালো। যাওয়ার আগে বলে দিল মীরা যাতে পরিচিত কাউকে না বলে যে নীরার ফুচকা খেয়ে ডায়রিয়া হয়েছে। কিন্তু মীরা, সে তো ছোট বোন, তার কাজ বড় বোন যা বলতে নিষেধ করে তাই সকলের কাছে প্রচার করে বেড়ায়। দোকানে যাওয়ার পথে পরিচিত যেই জিজ্ঞেস করেছে, মীরা কই যাও? মীরাও রচনা আকারে উত্তর দিয়েছে, কালকে নীরা আপু রাস্তার ধারের ফুচকা খেয়ে ডায়রিয়া হয়েছে, ওর অবস্থা বেশি ভালো না, তাই স্যালাইন কিনতে দোকানে যাচ্ছি। স্যালাইন কিনে মীরা বাড়ি ফিরতে ফিরতে সকলে জেনে গেল নীরার ডায়রিয়া হয়েছে। বাড়ির সকলে এসে নীরার সেবা যত্ন করতে লাগলো। নতুন বউ এখনোই অসুস্থ হয়ে গেলে কি হবে, আবার পাশাপাশি বকাও খেলো। একসাথে 3 প্লেট ফুচকা কেন খেয়েছে। নীরা সেই রেগে আছে মীরার ওপরে। মীরা স্যালাইন নিয়ে ঘরে আসতেই নীরা ওর মাথায় 2 গাঁট্টা মেরে বলল, যাওয়ার সময় তোকে এই শিখিয়ে দিয়েছিলাম? ক্লাস 4-এ পড়িস, এখনও কি কিছুই বুঝিস না? মীরা ঠোঁট উল্টে উত্তর দিল, আমাকে তো তোমার মোবাইলে গেমস খেলতে দাও না, তাই সবার কাছে বলে দিয়েছি। একদম ঠিক করেছি। নিশান ভাইয়া থাকলে বেশি ভালো হতো, তাকেও বলে দিতাম। নীরা চোখ রাঙিয়ে মীরার দিকে তাকিয়ে বলল, তুই ছোট বোন না আর কিছু? তোকে যে দোকানে যাওয়ার জন্য 20 টাকা দিলাম সেটা? আর কাউকে আমার কিছু বলবি তো তোর জিভ কেটে দিব বলে দিলাম। তুমি জিভ কাটবে? আমি তোমাকে ছেড়ে দেবো নাকি? নীরা মুখ ভেঙচে বলল, হয়েছে হয়েছে, যা ছোট বোন নামক বান্দর, তোমার থেকে সুন্দর আছি। তুমি যে হনুমান, বানররা হনুমান থেকে অনেক সুন্দর। তোর মতো বান্দরের রূপ বাইয়া পড়ে, তোরে দেখলে বান্দরও দৌড়াইয়া পালাবে। মীরা নীরার কথার বিপরীতে কিছু বলবে তার আগে খাটে থাকা নীরার ফোনটা বেজে উঠল। নীরা ফোনটা ধরায় মীরা এক লাফে ফোনটা রিসিভ করে বলে উঠল, আপনি কি নিশান ভাইয়া? না হলেও চলবে। শোনেন, নীরা আপুর ডায়রিয়া রোগী, অবস্থা বেশি ভালো না। নীরা মীরার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে মুখ চেপে ধরার আগেই মীরা সবটা বলে ফেলল। ওই প্রান্তে থাকা ব্যক্তিটি বুঝতে পেরেছে কি না কে জানে। লজ্জায় নীরা তাড়াতাড়ি ফোন কেটে দিল। আননোন নাম্বার থেকে কল এসেছে, লাস্টে 87। তার মানে এটা নিশান ভাইয়ার নম্বর। সেদিন এটা থেকেই মেসেজ এসেছিল। নীরাও আর নম্বর সেভ করেনি। নীরা মীরার দিকে তাকাতেই মীরা একটা শয়তানি হাসি দিয়ে বলল, বলে দিয়েছি, দাঁড়া। বলেই নীরা মীরার দিকে তেড়ে যেতেই মীরা দৌড়ে পালালো। বিকেলে নিশান ভাইয়ার পুরো পরিবার আমাকে দেখতে এলো। এসেই আন্টি সবার সামনে আমাকে জিজ্ঞেস করেন, নীরা, তোমার নাকি ডায়রিয়া হয়েছে রাস্তার ধারের ফুচকা খেয়ে, এখন শরীরের কি অবস্থা? সবার সামনে এমন প্রশ্নে আমি ভীষণ লজ্জা পেলাম। আজকে হয়তো আমার জন্য লজ্জা দিবস। আমি ওনাকে বললাম, এই তো এখন ভালোই। নিশান ভাইয়া এসেই মামির কাছ থেকে দা নিয়ে তাদের আনা ডাব কাটলেন আমার জন্য। তারপর লিজা আবুকে দিয়ে ডাবের পানি পাঠালেন।
আমি তখন ভিতরের রুমে এসে বসেছি। লিজা আপু আমার হাতে ডাবের পানি দিতে দিতে বললেন, আমার দেবরটা যে এত কেয়ারিং আর এত রোমান্টিক আমি আগে জানতাম না। কি ভালোবাসা রে বাবা। ডায়রিয়া হয়েছে শুনেই ফলমূল নিয়ে দেখতে চলে এসেছে। নীরা নাক ফুলিয়ে বলল, ইস লিজা আপু, সবার মতো তুমিও আমাকে পচাবে। সব আমার জন্য হয়েছে লিজা আপু। আমি ফোনে নিশান ভাইয়াকে বলেছিলাম নীরা আপু ডায়রিয়ার রোগী, তাই উনি এসেছেন। আমাকে সবাই থ্যাংক ইউ দাও। তোকে ধরে লাথি মারা উচিত। ঢাক ঢোল পিটিয়ে সবাইকে বলেছিস আমার ডায়রিয়া হয়েছে। নীরা, ঝগড়া বাদ দে তো, এখন আর ঝগড়া করিস না। আমি গেলাম আমার শ্বশুর শাশুড়ির কাছে, তুইও একটু পরে আয়। লিজা, আচ্ছা লিজা আপু যেতেই রিমি আমাকে বলল, এই যে তোর জামাইয়ের সাথে তো আমি এখনও কথা বলিনি, পরিচয় করিয়ে দিবি না? নতুন করে কি পরিচয় করিয়ে দিব? তুই তো নিশান ভাইয়াকে চিনিসই, আর উনিও তোকে চেনে। তোর কথা বলতে ইচ্ছে করলে গিয়ে কথা বল। চিনলেও আমার শরম করে। এখন তো আমি তার শালিকা, আর আগের হিসাব তো আলাদা। তুই আমার সাথে আয়। আমি রিমিকে নিয়ে নিশান ভাইয়ার কাছে গেলাম। নিশান ভাইয়া সোফার রুমে বসেছিলেন। রিমিকে দেখিয়ে ওনার উদ্দেশ্য বললাম, এই যে এটা আপনার শালি, দেখুন আপনার সাথে নাকি ওর পরিচয় হয়নি, তাই নিয়ে এলাম। নিশান হেসে দিয়ে বলল, পরিচয় না হলেও আমি ওকে চিনি। ওর নাম রিমি। ওর মতো ভদ্র মেয়ে দুনিয়ায় আর দুইটা নাই। তুমি বলেছিলে নীরা। তা বসুন শালি সাহেবা। আমরা তিনজনে মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। দেখতে দেখতে কেটে গেছে 5 দিন। আজকে নীরার গায়ে হলুদ। নীরা ভাবছে গত 10 দিন আগে সে তার মামাতো বোনের বিয়েতে এসেছিল, অথচ 10 দিনের ব্যবধানে রাত পোহালেই তার বিয়ে। নীরা কখনোই ভাবেনি এভাবে হুট করে বিয়ে হয়ে যাবে। এক্সাম আর বিয়ে দুটোই অন্যর হলে মজা লাগে, কিন্তু আপাতত দুইটাই তার ঘাড়ে চেপে আছে। হলুদের বউ সেজে স্টেজে বসে আছে নীরা। ভালো লাগা খারাপ লাগা দুইটাই লাগছে তার। এতদিন অন্যদের বিয়ের সময় কেউ কাঁদলে নীরার হাসি পেত। আজ নীরার নিজেরই বুকের ভেতরে ভীষণ খারাপ লাগছে। তার বাবা মায়ের জন্য, মীরার জন্য। হলুদের অনুষ্ঠান শুরু হলো। মাইশা, রিমি, তিন্নি, মীরা ওরা সাজগোজ করে ঘোরাফেরা করছে। মাইশা ওর মায়ের চাচাতো ভাইয়ের মেয়ে, সম্পর্কে মাইশাও মামাতো বোন। মাইশা আর রিমি নীরাকে হলুদ ছোঁয়াতে গেল। মাইশা নীরাকে কনুই দিয়ে গুঁতা দিয়ে বলে উঠল, শেষমেশ আমাদের সবার ক্রাশ বয়টাকে তুই বিয়ে করে ফেললি। আমাদের তো পাত্তাই দিল না, তুই পাত্তা পেলি কিভাবে? এইটাই নীরার জাদু। নীরা কাউকে পাত্তা দেয় না, নীরাকেই সবাই পাত্তা দেয় বলেই নীরা হেসে দেয়। রাত 12টায় নিশান আর ওর সাঙ্গ পাঙ্গ নিয়ে নীরার হলুদে উপস্থিত হলো। যদিও নীরার হলুদের অনুষ্ঠান আরও 1 ঘন্টা আগেই শেষ হয়েছে। স্টেজে বসেই নীরা মেহেদি দিচ্ছিল। হঠাৎ কেউ একজন বলল, নিশান এসেছে। নীরা প্রথমে বিশ্বাসই করেনি, এত রাতে নিশান আসবে কোথা থেকে। পরে নিশানকে দেখে বিশ্বাস করলো। নিশান এসেই নীরার গালে হলুদ লাগিয়ে দিল। তোমাকে হলুদ লাগাতে সেই দূর থেকে চলে এসেছি। নিজের বউয়ের হলুদের অনুষ্ঠান বলে কথা। আহারে, তা আপনাদের বাড়িতে হলুদের অনুষ্ঠান করেননি? সব মেয়ে তো তোমাদের বাড়িতেই, আমাদের বাড়িতে কেউ নেই, সব ছেলে। ছেলেদের দিয়ে কি হলুদের প্রোগ্রাম জমে? আসুন আপনাকেও লাগিয়ে দেই বলে পুরো মুখে হলুদ মাখিয়ে দিয়ে হাক হাক করে হেসে দিলাম। হাসি দিয়ে সারতেও পারলাম না। নিশানও আমার পুরো মুখে মাখিয়ে দিয়ে হা হা করে হেসে দিল। এরপর নিশান ওর বন্ধুদের নিয়ে কিছুক্ষণ নাচলো। নীরা নিশানের নাচ দেখে হা করে তাকিয়ে রইল। ওই মেয়ে হয়েও এত সুন্দর নাচতে পারে না। রাত 1:30টার দিকে নিশান ওর বন্ধুদের নিয়ে চলে গেল। মেহেদি উঠিয়ে আমার ঘুমাতে ঘুমাতে রাত 3টা বেজে গেল। ঘুমে চোখ লেগে আসছিল। হঠাৎ বসার ঘর থেকে আম্মু খালামণি চিল্লাচিল্লি শুনতে পেলাম। সোহা থেকে উঠে বসার ঘরে গিয়ে যা শুনলাম তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। নিশান ভাইয়াদের গাড়ি নাকি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা শোনা মাত্র আমার বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। বাড়ির বড়রা সকলে সিদ্ধান্ত নিল নিশান ভাইয়াদের ওখানে যাবে। তারা সাথে সাথেই রওনা হয়ে গেল। আমারও যেতে খুব ইচ্ছা করছিল, কিন্তু তারা আমাকে নেয়নি। ঘরটা কিছুক্ষণের মধ্যেই একদম নিস্তব্ধ হয়ে গেল। রিমি, তিন্নি ওরা সবাই ঘুমাচ্ছে। বাড়ির কেউ জেগে নেই, আমি ছাড়া। আমার কেন জানি গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছিল। খবরটা শোনার পর থেকে ভিতরটা পুড়ে যাচ্ছিল। কয়েক ঘন্টা আগেও কত সুন্দর হাসি আড্ডা দিলাম, অথচ 5 ঘন্টার ব্যবধানে কি ঘটতে চলেছে না আর ভাবতে পারছি না। মহান আল্লাহর কাছে এখন একটাই প্রার্থনা, গাড়িতে থাকা সকলেই যেন ভালো থাকে।
তাদের যেন কোনো বড় ক্ষতি না হয়। নীরাদের বাড়ির সকলে হাসপাতালে গিয়ে পৌঁছালো। সেখানে নিশানের বাবা মা, ভাই, লিজা আগেই ছিল। গাড়িতে নিশানেরা 6 বন্ধু ছিল। তাদের মধ্যে নিশান আর ওর বন্ধু সাগর গুরুতর আহত হয়েছে। ওরা দুজন সামনের সিটে ছিল আর সাগর ড্রাইভিং করছিল, এজন্য ওরা গুরুতর আহত হয়েছে। বাকি বন্ধুরা ব্যথা পেলেও কোথাও মারাত্মক জখম হয়নি। নিশানের মাথার এক সাইডে কিছুটা কেটে গেছে, বাম হাতেও প্রচণ্ড চোট পেয়েছে। আর সাগর জ্ঞান হারিয়েছিল। কিছুক্ষণ আগে সাগরের জ্ঞান ফিরেছে। নীরাকে লিজা ফোন করে জানিয়ে দিল নিশান সহ ওর বন্ধুরা সুস্থ আছে, তেমন কোনো ক্ষতি হয়নি। লিজার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল আর মনে মনে আলহামদুলিল্লাহ পড়ে নিল। সারা দিনের ঝামেলা কাটিয়ে রাত 8টার দিকে নিশান বরবেশে নীরাদের বাড়িতে আসলো। যে বিয়ে দুপুরের হওয়ার কথা ছিল সেটা হচ্ছে রাতে। নিশান আসার সাথে সাথেই বিয়ে পড়ানো শুরু হয়ে যায়। 3 কবুলের মাধ্যমে ওরা দুজন পবিত্র বন্ধনে আবদ্ধ হয়। বিয়ে শেষ হলে দুজনকে পাশাপাশি বসানো হয়। নীরাকে দেখে নিশান লিজাকে বলে ওঠে, কী ভাবি, বউটাও বদলে দেন নাই তো আবার? যা আটা ময়দা মাখছে চিনার তো কোনো উপায় নাই। নিশানের কথা শুনে নীরা ওর হাতে জোরে একটা চিমটি দিয়ে বলে, চিমটি খেয়ে কি মনে হয় বউ বদল হয়েছে? উফু, চিমটি দিয়েছো নাকি মাংস তুলে ফেলতে চাইছো? নীরা কিছু বলার আগেই তিন্নি হাত বের করে হেসে বলল, ভাইয়া ইঞ্জিনিয়ারিং পাশ করেও মেকআপকে যে মেকআপ বলতে হয় সেটাও জানো না। মেকআপকে আটা ময়দা বলছে, হি হি হি। নিশান তিন্নি কথাটা কিছুটা লজ্জা পেয়ে গেল, কিছুই বলল না। এরপর লিজা একটা আয়না এনে নিশানের সামনে ধরে বলল, আয়নায় কি দেখতে পাচ্ছ নিশান? নিশান মুগ্ধ দৃষ্টি নিয়ে বলে উঠল, আকাশ থেকে নেমে আসা একটা পরী। নিশানের কথা শুনে রুমের সবাই হালকা চিৎকার দিয়ে শীষ বাজিয়ে ওঠে। এবারে নীরাকে জিজ্ঞেস করা হলে নীরা উত্তর দেয়, আমিও দেখতে পাচ্ছি আকাশ থেকে নেমে আসা হ্যান্ডসাম একটা জিন। হি হি হি। নীরার কথা শুনে রুমের সবাই হাহা করে হেসে দেয়। এবার নীরাকে বিদায় দেওয়ার পালা। অন্যদের বিয়েতে বউদের কান্না দেখলে নীরার ভীষণ হাসি পেত, কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। মা বাবাকে ছেড়ে যেতে তার ভীষণ কষ্ট হচ্ছে। এই কষ্টদায়ক অনুভূতি এই পরিস্থিতিতে আসার আগে সে কখনো অনুভব করেনি। যদিও বিয়ের আগে নিশানের পরিবারের সাথে কথা হয়েছে, ইন্টার পরীক্ষা পর্যন্ত নীরা ওদের বাড়িতেই থাকবে, তবুও নীরার ভীষণ কান্না পাচ্ছে। নীরার বাবা নিশানের তুলে দিল। নীরা ওর বাবা মাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদল। একটু পরে নীরা দেখে মীরা চিল্লিয়ে কাঁদছে আর বলছে, ও আল্লাহ গো, নীরা আপু যাইতেছে গো। মীরার কান্না দেখে নীরা কান্নার মাঝে ফিক করে হেসে দিল। নিশান মীরাকে বলল, এভাবে কাঁদছো কেন? তুমি আমাদের সাথে চলো। মীরা কান্না থামিয়ে বলল, না গো নিশান ভাইয়া, আমি আম্মুকে ছাড়া থাকতে পারি না। আর এখন কাঁদছি যাতে নীরা আপু আমার বিয়ের সময় কাঁদে। ওরে বাবা, এই বয়সেই কি চিন্তা! মীরার কথা শুনে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল, সাথে নীরাও হেসে ফেলল। নতুন বউ নিয়ে নিশান রাত 12টায় বাড়িতে পৌঁছালো। চোখে হাজারো রঙিন স্বপ্ন নিয়ে নীরা শ্বশুরবাড়িতে পা রাখল। ওকে বরণ করে ঘরে নেওয়া হলো। রাত 1টায় কাজিনদের সাথে অনেক যুদ্ধ করে নিশান বাসর ঘরে ঢুকলো। কাজিনদের কথা, 3000 টাকা না দিলে বাসর ঘরে ঢুকতে দিব না। অন্যদিকে নিশানের কথা, আমার বউ আমার ঘর, তোদের কেন টাকা দিব? এ নিয়ে 1 ঘন্টা তর্ক বিতর্কের পরে নিশানের মা নিশানের কাজিনদের 2000 টাকা দেওয়ার পরে নিশানকে যেতে দেয়। বাসর ঘরে ঢুকতেই নীরা ওর পায়ে সালাম করতে যায়। তখনই নিশান পা সরিয়ে ওকে হাত ধরে উঠায়। আরে আরে আরে, কি করছো? সালাম করছো কেন? আপনার বাবার আম্মু মানে দাদি বলেছে বাসর ঘরে স্বামীর পায়ে ধরে সালাম করতে হয়, এটাই নাকি নিয়ম? ওরে বাবা, তাই নাকি? নিশান দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন বিয়ে করেছি, আমার কত দায়িত্ব। বউয়ের সব দায়িত্ব তো আমারই। নিজেকে ভালো রাখার পাশাপাশি তোমারও তো ভালো রাখার দায়িত্ব নিয়েছি। কে জানে কতটুকু খুশি রাখতে পারবো, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে খুশি রাখার। হঠাৎ এই কথা বলছেন? এমনি কথাগুলো বলছি। তোমার বাবা মা আমাকে কত ভরসা করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছেন, তার একটা দায়িত্ব আছে না? আমাকে তো শীঘ্রই একটা জবও পেতে হবে। আচ্ছা, এখন এই কথা বাদ দিন। আচ্ছা, সারাদিন অনেক ধকল গেছে, কাল সারা রাত ঘুমোতে পারিনি, আজকে সারা দিনও ঘুমায়নি। এখন না ঘুমাতে পারলে পাগল হয়ে যাব। তুমি আমার চুল নেড়ে দিবে একটু? ঠিক আছে।
নীরা নিশানের চুলে বিলি কাটতে কাটতে একসময় সেও ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 6:30টার দিকে নীরার ঘুম ভাঙল। ঘুম ভেঙে নীরার বুঝতে কিছু সময় লাগলো সে আসলে কোথায় আছে। পাশে তাকিয়ে দেখে নিশান নেই। কোথায় গেল নিশান? মামাতো বোনের শ্বশুরবাড়িতে হিসেবে নীরা এ বাড়িতে একবার এসেছিল, তাও বউ ভাতের দাওয়াত খেতে। এ বাড়ির তেমন কিছুই চেনে না নীরা। হাত মুখ ধুয়ে নীরা রুমের বাইরে গেল। সবাই হয়তো ঘুমাচ্ছে, কালকে সবারই মোটামুটি ধকল গেছে। কিন্তু নিশান ভাইয়া কোথায়? নিশানের রুমের সাথে রুমটা খোলা, আবার আলোও জ্বলছে। তাই নীরা সেখানে যাওয়ার জন্য পা বাড়ালো। সেই রুমে গিয়ে নীরা পুরো টাস্কি খেলো। রুমটাতে 3টা বড় বড় বইয়ের সেলফ, সবগুলো বই দিয়ে ঠাসা। খুব সম্ভবত নিশানদের পারিবারিক লাইব্রেরি। এখানে একটা ছোট টেবিল আর চেয়ার। সেই চেয়ার টেবিলে বসে বসে নিশান পড়াশোনা করছে। নীরা আলতো পায়ে হেঁটে নিশানের কাছে গেল। এত সকালে আপনি পড়তে বসেছেন? নিশান নীরাকে দেখে অবাক হয়ে যায়। ভোর 5:30 থেকে পড়তে বসেছি। বিয়ে করেছি, এখন চাকরি পেতে হবে না? তা তুমি এত সকাল সকাল উঠে গেলে? আর একটু ঘুমাতে তোমার ডিস্টার্ব হবে বলে এখানে পড়তে এসেছি। তাই বলে এত সকালে উঠে পড়তে বসবেন? আপনি গতকাল অ্যাক্সিডেন্ট করেছেন, এখন আপনার উচিত 2-3 দিন রেস্ট করা। না, আমি ঠিকঠাক আছি। মা বলেছে 2 মাসের মধ্যেই চাকরি পেতে হবে। শুনেছি বউপালা আর হাতিপালা সমান, সো শীঘ্রই চাকরি পেতে হবে রাগী ম্যাডাম। নীরা নাক ফুলিয়ে দিয়ে বলল, কি আমি হাতি? আরে না, হাতি বলবো কেন? লোকমুখে এই কথাটা খুব প্রচলিত যে বউপালা আর হাতিপালা এক সমান। এই কথাটা ব্যঙ্গ করে বলে না, বলে এই জন্য যে হাতি পালতে অনেক টাকার দরকার, আর বউয়ের শখ পূরণ করতেও টাকার প্রয়োজন। আর হাজব্যান্ড যদি শখ পূরণ না করে তাহলে কে করবে? হয়েছে হয়েছে, আর ব্যাখ্যা করতে হবে না। আপনি পড়ুন, আমি যাই, দেখি লিজা আপু উঠেছে কি না। ঠিক আছে, বাই নীরা, ব্রেকফাস্ট করতে গেলে দেখা হবে নীরু, বলে নিশান নীরার দিকে ফ্লাইং কিস ছুঁড়ে মারল। ইস ঢং বলে নীরা চলে গেল। সকালে নাস্তা করতে নিশান সবার আগেই চলে এলো। অন্যদিন নিশানের মা চিল্লিয়ে যেখানে ছেলেকে ঘুম থেকে ওঠাতে পারেন না, সেখানে আজকে নিশান সবার আগে চলে এসেছে। দেখে নিশানের মা সোফায় বসে বসে মিটমিটিয়ে হাসলো। নিশান দুহাত ঘষতে ঘষতে চেয়ারে বসতে বসতে মাকে জিজ্ঞেস করলো, মা, ভাইয়া আর বাবা কই? তারা সকালে নাস্তা করবে না নাকি? নিশানের মা মুচকি হেসে বলে, সবাই নাস্তা করবে। তা নিশান, আজ এত তাড়াতাড়ি নাস্তা করতে চলে এলে? অন্যদিন ডাকতে ডাকতেও আসো না, কী ব্যাপার? লিজা গ্লাসে পানি ঢালতে ঢালতে কথাগুলো বলল। নিশান গলা কেসে বলল, উফ ভাবি, সকাল সকাল পচাবে না একদম। তা যাকে খুঁজছি সে কোথায়? লাজুক স্বরে। তার আসার সময় হলে সে ঠিকই আসবে। এখন তোমার সে রান্নাঘরে আছে। ওহ আচ্ছা। কিছুক্ষণের ভিতরেই নিশানের বড় ভাই জিশান আর ওর বাবা নাস্তা করতে চলে এলেন। নীরাও রান্নাঘর থেকে পরোটা, সবজি আর ডিম পোচ নিয়ে এলো। সাথে 2 কাপ চা নিয়ে এলো নিশানের বাবা মায়ের জন্য। পরোটা আর সবজি মুখে দিতে না দিতেই নিশান উচ্চস্বরে বলে উঠল, ওয়াও, রান্না তো ফার্স্ট ক্লাস হয়েছে। আজকের পরোটা আর সবজির স্বাদ অসাধারণ। ডিম পোচটাও পারফেক্ট। নিশানের কথা শুনে ওর মা বলে উঠল, এতকাল বুঝি রান্না ঠিকঠাক ছিল না? লিজে এক ভ্রু উঁচু করে বলল, দেবর সাহেব, যাকে ভেবে খাবারের রিভিউ দিচ্ছেন সে কিন্তু এসব রান্না করেনি। মানে? এগুলো নীরা রান্না করেনি? ওকে না দেখলাম রান্নাঘর থেকে এগুলো আনতে? নীরা মাথা নিচু করে বলল, রান্না সব আম্মা করেছে, আমি রান্না করতে জানি না। আমি শুধু আব্বা আম্মার জন্য চা বানিয়েছি আর রান্নাঘর থেকে এগুলো এখানে এনেছি। আজকে দেবর সাহেব নিজের বউয়ের রান্না ভেবে প্রশংসা করেছে। কই অন্য সময় তো করো না? আহারে ভাই আমার এখনই বউ পাগল হয়ে গেছে। বউকে খুশি করতে রান্না মজা হয়েছে বলছে। তুমি এটাও বোঝো না লিজা? হ্যাঁ বুঝেছি তো, সেই জন্যই তো বললাম। আমার বিয়ের পর থেকে আজ অবধি একদিনও নিশান নিজে থেকে ঘুম থেকে উঠে নাস্তা করতে আসেনি, অথচ আজ নিজে থেকেই, আগে তো এসেছেই, সাথে খাবার মুখে দেওয়ার আগেই রান্নার প্রশংসা করছে। লিজা, একেই বলে বউয়ের জিসান। কথাটা শেষ করার আগেই নিশান দাঁড়িয়ে গিয়ে বলল, ধ্যাত, আমি আর নাস্তাই করব না, সবাই আমাকে লজ্জা দিচ্ছে। বলে নিশান চলে যাওয়ার আগেই ওর মা বলল, বাবা রাগ করিস কেন? ওরা তো মজা করছে, খেয়ে যা, খাবারের ওপরে রাগ করতে নেই। তাহলে নীরাকে দিয়ে নাস্তা রুমে পাঠিয়ে দিও। নিশান, জিশান নিশানের কথা শুনে মজা করে কিছু বলবে,
তার আগেই ওর মা চোখ দিয়ে ইশারা করে থামতে বললেন, তাই জিশানও চুপ হয়ে গেল। নিশানের মা নীরাকে বললেন ওদের দুজনেরই খাবারের প্লেট নিয়ে রুমে চলে যেতে। নীরাও কোনো কথা না বলে তাদের নাস্তার প্লেট নিয়ে রুমে চলে গেল। নীরা নিশানের হাতে নাস্তার প্লেট দিতে দিতে বলল, ঢং দেখিয়ে উঠে আসলেন কেন নাস্তা না করে? আবার আসার সময় আম্মাকে বললেন কেন নীরাকে দিয়ে নাস্তা রুমে পাঠাতে? কি করব, দেখছিলে না ভাইয়া ভাবি আমাকে লজ্জা দিচ্ছিল, তাও আবার বাবা মায়ের সামনে। ঠিক আছে, আরও লজ্জা দেওয়া উচিত ছিল। আপনাকে অতি পণ্ডিতি করে কে বলতে বলেছিল রান্না মজার হয়েছে? এতদিন বলেন নাই, বিয়ে করার পরের দিনই বলছেন। লজ্জা দিবে না তো কী করবে? আমি কি জানি যে তুমি রান্না করো নাই? তোমাকে দেখলাম রান্নাঘর থেকে ঘেমে টেমে বের হচ্ছ, তাই ভাবছি তুমিই রান্না করেছো। তাহলে আমাকে খুশি করতে এতক্ষণ মিথ্যা প্রশংসা করছিলেন? নিশান আমতা আমতা করে বলল, মিথ্যা বলতে যাব? খাবার ভালোই লেগেছিল। যাই হোক, আমার প্রচুর ক্ষুধা লেগেছে, এখন খেতে দাও। খাওয়া শেষে নীরা এঁটো প্লেটগুলো রান্নাঘরে রেখে আসার সময় ওর শাশুড়ি ওকে ডাক দিল। নীরা রুমে গিয়ে দেখে লিজা আপুও আছে। ওদের শাশুড়ি আলমারি খুলে 3টে শাড়ি বের করলো। তার মধ্যে 2টো জামদানি শাড়ি একই ডিজাইনের, একটা লাল খয়েরি, অন্যটা জাম কালার। নীরার হাতে ওর শাশুড়ি নীল কাতান শাড়িটা তুলে দিয়ে বলল, নীরা, আজকে হিসাব অনুযায়ী তোমাদের বৌভাত হওয়ার কথা ছিল। আমরা বৌভাতের অনুষ্ঠান করতে চেয়েছিলাম, কিন্তু নিশান নিষেধ করেছে। ও বলেছে যেদিন ও চাকরি পেয়ে তোমার দায়িত্ব নিতে পারবে সেদিন ও বৌভাতের অনুষ্ঠান করবে। বৌভাত উপলক্ষে নীল কাতান শাড়িটা দিলাম। যদিও বৌভাত করছি না, তবুও এ শাড়িটা সময় পেলে কোনো এক সময় পরে সেজে গুজে দেখাবে। জি আম্মা। নিশানের মা এবারে লিজা আর নীরাকে জাম কালার আর লাল খয়েরি জামদানি শাড়ি তুলে দিয়ে বলে, আমার খুব ইচ্ছা ছিল আমার 2 ছেলের বউকে আমি শাড়ি দিব। আজ সেই ইচ্ছাটা আমার পূরণ হচ্ছে। তোমরা 2জনে আজ সন্ধ্যায় দুজনেই এই শাড়ি দুটো পরবে। আমি আমার মেয়েদের মন ভরে দেখব। তোরাই আমার মেয়ে বলে নিশানের মা ফুঁপিয়ে কেঁদে উঠল। লিজা আর নীরা দুজনেই অবাক হয়ে শাশুড়ির তুই ডাক শুনে। লিজাকে বিয়ের পর থেকে এখন পর্যন্ত কখনোই তুই বলে ডাকিনি ওর শাশুড়ি। আজ হঠাৎ কি হলো? ওর শাশুড়ি নিজে থেকেই বলা শুরু করে, আমার একটা পরীর মতো ফুটফুটে মেয়ে ছিল। আমার বিয়ে 4 বছর পরে আমার কোল জুড়ে এসেছিল। সারাদিন একা একা কথা বলতো আর খেলতো। আমাদের গ্রামের বাড়িতে বিল্ডিংয়ের ছাদে রেলিং ছিল না। একদিন খেলতে খেলতে ও ছাদ থেকে পড়ে যায়। না, আমি আর সেদিনের কথা চিন্তা করতে পারছি না। চিৎকার করে এরপর আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে নানান কথা বলে। আমি প্রায় পাগলের মতো হয়ে যাই। প্রায় 2 বছর পরে আমার কোল জুড়ে জিশান আসে। এর 6 বছর পরে নিশান জন্ম নেয়। ছেলে দুটো হওয়ার পরেও আমি স্বাভাবিক হতে পারিনি। সব সময় আমি অসুস্থ থাকতাম। এখনও অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে। মনে হতো নিশানের বউ হয়তো দেখে হয়তো মরতে পারবো না, তাই ওকে তাড়াতাড়ি বিয়ে করিয়েছি। এখন আমার আশা পূরণ হয়েছে। ঘরে 2টো লাল টুকটুকে বউ এনেছি। আমার মেয়ের অনেক শখ ছিল, তাই আমি ছেলের বউদের মেয়েই মনে করি। তোরাও আমাকে মা ভাববি। লিজা আর নীরা দুজনেই নিচু স্বরে বলে, জি। নীরা আর লিজা সন্ধ্যায় শাড়ি পরে সাজগোজ করছিল। দুপুরে নিশান একটা কাজে বেরিয়েছিল। সন্ধ্যাতে বাড়ি এসেছে। রুমে এসে দেখে নীরা সাজগোজ করছে। নিশান রুমে ঢুকতে ঢুকতে বলে, কি ব্যাপার, হঠাৎ এত সাজগোজ? মা বলেছে আজ তার 2 মেয়েকে মন ভরে দেখবে। লাল খয়েরি শাড়িতে তো আমার বউটাকে অনেক সুন্দর লাগছে। আমি তো এমনিতেই সুন্দর, এ আর নতুন কি। আপনিও গিয়ে রেডি হন, রাতে ডিনার করতে সবাই মিলে বাইরে যাব মা বলেছে। ও মা, তাই নাকি? তাহলে তো আমাকেও নায়কের মতো সাজতে হবে। যাই, গিয়ে তাড়াতাড়ি রেডি হই বলে নিশান রেডি হতে চলে গেল। রাতে ওরা সবাই মিলে বাইরে ডিনার করতে গেল। নীরার খুব ভালো লাগছে এমন একটা মায়ের মতো শাশুড়ি পেয়ে। সকলে ঘোরাঘুরি করে অনেক রাতে বাড়ি ফিরল। দেখতে দেখতে কেটে গেছে পুরো 1 সপ্তাহ। নীরা এই 1 সপ্তাহ নিশান আর ওর পরিবারের সাথে অনেক আনন্দে কাটিয়েছে। নীরা নিশানদের বাড়িতে থাকবে আজকের দিনটুকুই, আগামীকাল চলে যাবে ভাবতেই ওর কিছুটা খারাপ লাগলো। কিন্তু 1.5 মাস পরে ওর এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষার আগে আর এ বাড়িতে আসবে না। বিকেলে ঘুম থেকে উঠে নীরা কথাগুলো ভাবছিল। নীরা আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে নিশানদের লাইব্রেরির রুমের দিকে গেল। ও জানে নিশান এ সময়ে ওই রুমেই থাকে।
লাইব্রেরি রুমে গিয়ে দেখে নিশান পড়ছে। নিশানের কাছাকাছি গিয়ে নীরা হালকা কাশি দিয়ে বলল, আপনার পড়া শেষ হবে কখন? কথা বলতাম আপনার সাথে। নিশান বই পড়তে পড়তেই বলল, কী কথা বলে ফেলো, শুনছি। নীরা নাক ফুলিয়ে বলল, আমি আড্ডা দেওয়ার কথা বলেছি। সারাদিন এত কি পড়েন হ্যাঁ? আমি আছি, এখন আমার সাথে আড্ডা দিবেন। আজ বাদে কাল তো চলেই যাব, তখন দিন রাত 24 ঘন্টায় আপনি পড়াশোনা করেন। বলেই নীরা নিশানের বই বন্ধ করে দিল। আরে বই বন্ধ করলে কেন? এখন না পড়লে চাকরি পাবো কিভাবে? আর চাকরি না পেলে কিভাবে বলবো বউয়ের অনুপ্রেরণায় চাকরি পেয়েছি, কিংবা বউয়ের রূপের আলোয় পড়েই চাকরি পেয়েছি? হা হা, ধুর, মজা বন্ধ করেন তো, এখন ছাদে চলুন, পরন্ত বিকালে আপনার সাথে গল্প করব। হ্যাঁ চলো। নীরা নিশান ছাদে চলে এলো। দুজনেই বিকালের বৈচিত্র্যময় আকাশ দেখছিল আর টুকটাক গল্প করছিল। হঠাৎ নিশান বলে উঠল, নীরা, তোমায় একটা অনুরোধ করি। কি? তুমি না কালকে যেও না, আর কয়েকটা দিন থেকে যাও। এমন অনুরোধ করবেন না নিশান ভাইয়া। আপনার অনুরোধ শুনলে আমার আবার থেকে যেতে ইচ্ছা করবে। আমি থাকলে আমার পড়াশোনার ক্ষতি হবে, আবার আপনারও পড়ার ক্ষতি হবে। মা সেদিন ফোনে বলছিল আমি যাতে বাড়িতে আপনার সাথে বসে বসে ইংরেজি গ্রামারগুলো পড়ে রাখি। কথাগুলো বলে নিশানের দিকে তাকাতেই নীরা দেখল নিশান ওর দিয়ে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। নীরা জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? চোখ দেখে মনে হচ্ছে চোখ দিয়েই ভস্ম করে ফেলবেন। হাজবেন্ডকে কি কেউ ভাইয়া বলে? নীরা মুখ চেপে ধরার ভান করে বলল, ওফ, মুখ ফসকে বেরিয়ে গেছে, আর ভুল হবে না। আর শোনো, এখন থেকে আমাকে আপনি না ডেকে তুমি বলবে, মনে থাকবে? তবে বাড়ি যাওয়ার পর থেকে বলবো, তখন বলতে লজ্জা লাগবে। ওরে লজ্জাবতী রে। পরের দিন সকালে নাস্তা করে নীরা রেডি হয়ে গেল বাড়িতে যাওয়ার জন্য। নিশান ওকে বাড়িতে দিয়ে আসবে। নীরা চলে আসার সময় নিশানের মা সবচেয়ে বেশি মন খারাপ করলো। নীরা কথা দিল পরীক্ষা শেষ হলেই চলে আসবে। দেখতে দেখতে 2 মাস হয়ে গেল। এই 2 মাস দুজনেই পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত ছিল। মাঝে তাদের একবার দেখা হয়েছিল, বাকি সময়ে টুকটাক ফোনে কথা হতো। নীরার পরীক্ষা চলছে, নিশানও একটা ভালো চাকরি পেয়ে গেছে। জয়েনিং 5 দিন পরেই। 2 পরিবারের সকলে নিশানের সাফল্যে খুশি। নিশান সিদ্ধান্ত নিয়েছে নীরার পরীক্ষার পরে ঘরোয়াভাবে বৌভাতের অনুষ্ঠানও করে ফেলবে। কেটে গেল আরও 2 সপ্তাহ। নীরার পরীক্ষা শেষ হয়েছে আজকেই। বাড়ি এসে নীরার ইচ্ছা করছে দিলবার দিলবার গান ছেড়ে ইচ্ছা মতো নাচতে। এইচএসসি পরীক্ষা নামক প্যারা থেকে অবশেষে মুক্তি। কোনো রকম ড্রেস পাল্টে নীরা সোজা টিভির সামনে বসে পড়ল। কতদিন শান্তি মতো টিভি দেখে না সে। টিভির চ্যানেল পাল্টাতে লাগলো, কিন্তু কিছুই দেখতে ভালো লাগলো না তার। চ্যানেল ঘোরানোর সময় দেখলো কার্টুন চ্যানেলে বিক্রম বেতালের কার্টুন দেখাচ্ছে। এক সময় তার প্রিয় কার্টুন ছিল এটা। ছোটবেলায় হোমওয়ার্ক না করে কার্টুন দেখার অপরাধে মায়ের কাছে কম কেলানিও খায়নি নীরা। তখন নীরা ভাবতো যখন ও বড় হবে তখন সারা দিন রাত কার্টুন দেখবে, কেউ কিছু বলতে পারবে না। অথচ বড় হওয়ার সাথে সাথে এখন আর কার্টুন তেমন দেখতে ইচ্ছা করে না। ছোটবেলার কথাগুলো ভেবে নীরা খুব হাসলো। আপাতত আর কিছু দেখার নেই, তাই কার্টুন দেখা শুরু করলো। কার্টুন দেখতে দেখতে মনে মনে ভাবলো পরীক্ষা শেষ, তাই ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া যাক। ফোনটা হাতে নিলেই নীরা দেখলো 8টা কল এসেছে ওর শাশুড়ির নম্বর থেকে। ফোন সাইলেন্ট করা ছিল, তাই নীরা এতক্ষণ দেখেইনি। সাথে সাথেই নীরা কল ব্যাক করলো। কল করার সাথে সাথেই ওপাশ থেকে ওর শাশুড়ি ফোনটা ধরলো। নীরা গলাটা কেসে বলা শুরু করলো, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে ফোন করেছিলাম, নিশানের কাছে শুনলাম আজকে নাকি তোমার পরীক্ষা শেষ হলো। তা পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। যাক, তা যে জন্য কল দিয়েছিলাম সেটা হচ্ছে আজকে সন্ধ্যায় আমরা তোমাকে নিতে আসবো। তুমি রেডি থেকো নীরা। আম্মু, মা পরীক্ষা আজ মাত্রই শেষ হলো, আমার আম্মুর কাছে 2টা দিন থাকি, তারপর না হয়। না আম্মু, জানো না আমি আমার মেয়েদের কত ভালোবাসি। 2 মাস ধরে এক মেয়ে দূরে, মায়ের কি আর ভালো লাগে? ঘর খালি খালি লাগে। ছেলে দুটো তো সারাদিনই ব্যস্ত থাকে, তোমার শ্বশুরও। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা। সারাদিন আমার সময় কাটতে চায় না। লিজাও ওদের বাড়িতে গেছে কিছুদিনের জন্য। তো আমরা আজকেই তোমাকে নিতে আসবো আম্মু। লিজা আপুর কাছে আগে তার শাশুড়ির অনেক প্রশংসা শুনতাম। মাঝে মাঝে লিজা আপুর কথায় বিশ্বাস হতো না।
শাশুড়িরাও কখনো এত ভালো হয়? কিন্তু বিয়ের পরে আমার শাশুড়িকে না দেখলে বুঝতামই না। আমি তাকে উত্তর দিলাম, আচ্ছা মা, আচ্ছা রাখছি তবে। আল্লাহ হাফেজ। সন্ধ্যায় নিশানের বাবা মা আর নিশান নীরাদের বাড়িতে এলো। লিজা ওর বাপের বাড়ি গেছে, জিসানও সেখানে। নিশান তৃতীয়বারের মতো শ্বশুর বাড়িতে আসছে। প্রথম 2 বারের সময় চাকরি করতো না, তাই নিজের টাকায় কিছুই আনতে পারেনি, কিন্তু এবার চাকরি পেয়েছে। কয়েক পদের ফল, চমচম, রসমালাই, দই, অনেক কিছু এনেছে। সাথে সবার জন্য জামা কাপড়ও এনেছে। নীরার বাবা মা তো অনেক খুশি। বিয়ের সময় নিশান চাকরি করতো না বলে আড়ালে কত লোক কত কথা বলেছিল, সবই নীরার বাবা মায়ের কানে এসেছিল। তখন কিছু বলতে পারেনি লোকেদের। আজ তারা বলতে পারবে মেয়ের জামাই হিসেবে তারা কোনো ভুল ছেলেকে পছন্দ করেনি। নীরা নিশানদের বাড়িতে এসেছে। আজকে 2 দিন হলো। লিজা বাড়িতে নেই, তাই নীরাই নিশানের মায়ের বান্ধবী। সারাদিন তারা লুডো খেলে, একসাথে টিভি দেখে, আড্ডা দিয়ে কাটিয়ে দেয়। 1 সপ্তাহ পরেই ওদের বৌভাত। এজন্য নীরা আর নিশান পরিকল্পনা শেষ নেই। নীরা কীভাবে সাজবে, কীভাবে কাপল ছবি তুলবে, আরও নানান পরিকল্পনা। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গিয়ে অবশেষে ওদের বৌভাতের দিনটি এলো। নীরা মিষ্টি কালারের একটা লেহেঙ্গা পরেছে, সাথে ম্যাচিং জুয়েলারি। নীরাকে এতই সুন্দর লাগছিল, নিশান যেন চোখ ফেরাতেই পারছিল না। নিশান হাঁ করে নীরার দিকে তাকিয়ে আছে। নিশানের পেটে কনুই দিয়ে গুঁতা দিয়ে নীরা বলল, এমন করে দেখছো যেন আমাকে জীবনে প্রথমবার দেখছো। তোমাকে না ভয়ঙ্কর সুন্দরী লাগছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। ও মা, তাই নাকি? ভাষায় প্রকাশ করতে না পারলে আমাকে দেখার দরকার নেই। ভাষাহীন মানুষকে তো বোবা বলে। আমাকে দেখে শুধু শুধু তোমার বোবা হওয়ার দরকার নেই। নীরার কথা শুনে নিশান হেসে দেয়। এরপর নীরা আর নিশান বিভিন্ন ঢঙে বিভিন্ন পোজে ফটোশ্যুট করে ভিডিও করে। এভাবেই আনন্দে আনন্দে কেটে যায় সারাদিন। সময় কারো জন্যই থেমে থাকে না, চলতে থাকে নিরন্তর। দিনের পরে মাস, মাসের পরে বছর আসে। এভাবেই কেটে গেছে নীরা নিশানের দাম্পত্য জীবনের 1টা বছর। আজ ওদের বিবাহবার্ষিকী। নীরা লাল জামদানি পরেছে, ঠোঁটে লাল লিপস্টিক দিয়েছে, চুলটা খোপা করে সেখানে নীরা ছোট্ট বাগানের 3টে গন্ধরাজ ফুল লাগিয়েছে। ফুলের ঘ্রাণে রুমটা ভরে গেছে। প্রতিদিন 7টা বাজলেই নিশান বাড়িতে চলে আসে, অথচ আজ তার ফেরার খবর নেই। আজ নাকি নিশানের অফিসে অনেক গুরুত্বপূর্ণ আছে। নিশান ফোন করে জানিয়ে দিয়েছে আজ ফিরতে অনেক রাত হবে। নিশানের অপেক্ষায় নীরা বসে আছে। ঘড়িতে রাত 11:15 বেজে গেছে। নীরা মনে মনে ভাবছে, দেরি হবে বলে এতটা দেরি। আজকের স্পেশাল দিনটির কথা কি নিশান ভুলে গেছে? নীরা আজকের স্পেশাল দিনটির জন্য ইউটিউব দেখে নিজের হাতে চকলেট কেক বানিয়েছে। এদিকে নিশান মোটেও ওদের বিবাহবার্ষিকীর কথা ভুলে যায়নি। তার ঠিকই মনে আছে, অফিসে গুরুত্বপূর্ণ কাজ বলে কিছুই নেই। সে সবাই মিথ্যা বলেছে নীরাকে, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। নিশান এমনটা করেছে। নীরার জন্য নিশান 2টো শাড়ি, ম্যাচিং জুয়েলারি কিনেছে, স্পেশাল দিনে স্পেশাল সাজে দেখার জন্য। সাথে 100 গোলাপ আর একটা কেক নিল। সব কিছু কিনে সেই 11টা থেকে নিশান বাড়ির নিচে অপেক্ষা করছে। রাত ঠিক 12টায় গিয়ে নীরাকে সারপ্রাইজ দেবে। নিশান মোবাইলে দেখলো 11:48 বাজে। নিশান দীর্ঘশ্বাস ফেলল। সময় যেন যাচ্ছেই না। আজ যেন ওদিকে নিশানের জন্য অপেক্ষা করতে করতে নীরার যেন কান্না চলে আসছে। আজকের দিনে তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আসলে কি হতো নিশানের? খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? মোবাইলের দিকে তাকিয়ে দেখলো 11:59। বুক ভারী হয়ে আসছে নীরার। হোয়াটসঅ্যাপে ঢোকে নীরা যেই নিশানকে ভিডিও কল দিবে, তার আগেই নিশান ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, খুব ভালোবাসি প্রিয়, তোমাকে আজ বিবাহবার্ষিকীর দিনে আবারও বলতে চাই সারা জনম তোমার সাথে থাকতে চাই। নিশানকে জড়িয়ে ধরে নীরা ঝরঝর করে কেঁদে ফেলল। নিশানকে জড়িয়ে ধরেই বলল, তুমি অনেক পচা, অনেক খারাপ। তোমার জন্য অপেক্ষা করে কতক্ষণ ধরে বসে আছি। নিশান নীরার চোখের জল মুছে দিতে দিতে বলল, থাক সোনা, আর কাঁদে না। আজ আমার কোনো কাজই ছিল না। তোমাকে সারপ্রাইজ দিতে আমি এমনটা করেছি। সেই 11টার সময় বাসার নিচে অপেক্ষা করছি। সময় যেন যাচ্ছিলই না। নীরা মুখ ভেঙচে বলল, একদম ঠিক আছে। আমি তো ভেবেছি তুমি ভুলেই গেছো। তা তুমি বাড়িতে ঢুকলে কি করে? দরজা তো লক করা ছিল। সারপ্রাইজ দেওয়ার প্ল্যান তো আগে থেকেই ছিল। এখন কি কথাই বলবা নাকি শাড়ি পরে আসবা?
এখন কি পরে আছি তাহলে? শাড়ি তো পরেই আছি। এখন যেই শাড়ি এনেছি সেখান থেকে পরবা। পারবো না, আমাকে ওয়েট করানো শাস্তি এটা। এমন করে না নিরু, তুমি না আমার লক্ষ্মী বউ। কালকে পরবো তাহলে। এখন চলো কেক কাটি, সবাইকে ডাক দাও। নিশান দাঁত বের করে হেসে বলে, বাড়িতে কেউ নাই। আম্মু আব্বু একটু আগেই খালামণিদের বাড়িতে গেছে, ভাইয়া ভাবিও তাদের সাথেই গেছে। নীরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কখন গেল? আমি যখন বাড়িতে এসেছি তখনই তারা গেছে। তাদের যাওয়ার প্ল্যান ছিল বিকালে, কিন্তু আমি বলেছি রাতে যেতে আর তোমাকেও না বলতে। তুমিও সাজতে সাজতে হয়তো খেয়াল করনি তারা যে বাড়িতে নেই। নীরা নিশানের বুকে কিল দিয়ে বলল, খারাপ, আমিও তাদের সাথে চলে যেতাম, তখন একদম ঠিক হতো। তোমার সারপ্রাইজ দেওয়ার 12টা বাজতো। জানো, একবার আমার জন্মদিনের দিন বিকেলে আমার বান্ধবীরা সারপ্রাইজ দিতে বাড়িতে এসেছিল, কিন্তু তখন আমি মায়ের সাথে শপিংয়ে গিয়েছিলাম। ওরা আমাকে সারপ্রাইজ দিতে এসে আমাকে না পেয়ে নিজেরাই সারপ্রাইজড হয়ে গেছিলো। আজ তোমার সাথে এমন হলে একদম ঠিক হতো না। নিরু, তোমাকে যেতে দিলে না তুমি যাবে? ওরা দুজন মিলে কেক কাটলো, দুজন দুজনকে কেক খাইয়ে দিল, দুজন দুজনকে আবারও কথা দিল জীবনে হাজার বাধা আসলেও কেউ কাউকে ছেড়ে যাবে না। ভালো থাকুক নিশান নীরা, ভালো থাকুক সবাই, সবারই সংসার এমনই সুখের হোক। তো বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সব সময় হাসি খুশি থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।